100.1 এফএম গোল্ড টিউন করেছেন আপনি। আর 100.1 এফএম গোল্ডে ঠিক আজকের দিন মানে মঙ্গলবারকে দিনের যখনই আপনি ৯:৩০ বেজে যাবেন আমি জানি আপনি চলে আসেন। কেননা আপনি জানেন যে এই সময়টা আরোগ্য। আরোগ্য মানে রোগ নিরাময়ের সময়। তবে শুধুই কি রোগ নাকি আরো অনেক কিছু? আপনি ভালো থাকবেন কিভাবে সেই ভালো থাকার চাবিকাঠি নিয়ে কিন্তু মৌসুমী রণজয় হাজির হয়ে গিয়েছি। এবং আজকে আমরা কথা বলব যার সম্পর্কে বা যাদের সম্পর্কে সেই ছোট্ট পায়ে যারা এদিক থেকে সেদিক যায়, তারা যদি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের দুশ্চিন্তার অবশেষ থাকে না। আমরা এই ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে আমরা ছুটে যাই। এবং আজকের সময় বলতে গেলে যারা এই মুহূর্তে যারা লিসনার্স রয়েছে 100.1 এফএম গোল্ডে মৌসুমী এবং রণজয়ের সঙ্গে আরোগ্যতে, হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি বলছি সেই সমস্ত ছোট্ট শিশুদের কথা। এবং এই শিশুদেরকে যারা একদম দারুণভাবে নজরদারিতে রাখেন, সেই শিশুরোগ বিশেষজ্ঞরা এর আগেও অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, কে রয়েছেন মৌসুমী? আজকের আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট প্রখ্যাত ডক্টর মানে শিশুরোগ বিশেষজ্ঞ যেমনটা বলছিল ডক্টর জয়দেব রায়, অধ্যক্ষ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা। এবং সেই মানে আমাদের যে বিশিষ্ট অতিথির কথা আপনাকে বললাম সেই অতিথির থেকে আজকে কিন্তু শুধুমাত্র শিশুদের যে শারীরিক যে অসুবিধাগুলো হয় বা শারীরিক ডেভেলপমেন্টের কথা জানবো তা নয়, তার সাথে কিন্তু মানসিক যে আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বা মানসিক যে অসুবিধা শিশুদেরও হতে পারে সেই সমস্ত নিয়েও কিন্তু রয়েছি। তবে রয়েছি কিভাবে? রয়েছি যেমন 100.1 এফএম গোল্ডের ফ্রিকোয়েন্সিতে ঠিক তেমনই আমরা কিন্তু রয়েছি 100.1 এফএম গোল্ডের যে ফেসবুক পেজ আছে সেই পেজে, আর তার সাথে আকাশবাণী কলকাতার যে পেজ আছে সেই পেজেও। মৌসুমী জানিয়ে দিয়েছে আমাদের যারা লিসনার রয়েছে তারা শুধুমাত্র রেডিও নয়, রেডিওর সঙ্গে সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং এর যে পেজগুলো রয়েছে সেখানেও আমাদের সঙ্গে অল টাইম কানেক্টেড থাকবে। একদম ঠিক রাত ১১টা পর্যন্ত আমরা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিও বিশেষ অতিথি ডক্টর জয়দেব রায়কে। নমস্কার। জয়দেব বাবু, ১ম এই যেটা জানার যে ভীষণভাবে ইচ্ছে, সেই ছোট্ট শিশুরা আজকের সময়ে ছোট্ট শিশুরা কিন্তু ভীষণভাবে ব্যস্ত। আমরা দেখি বিভিন্ন সময়। ১ম এই যেটা জানার কথা সেটা হচ্ছে যে এই ব্যস্ত শিশুদের আপনারা হ্যান্ডেল করে থাকেন কিভাবে ভালো রাখার জন্য? শুধু তো আমরা হ্যান্ডেল করি না, হ্যান্ডেল কিন্তু বাবা-মাও করেন, প্যারেন্টসরাও করেন, টিচাররাও করেন। সুতরাং একটা একটু ১ম এই যেটা বললেন যে এটা আরোগ্য হলেও আমি আরোগ্যের আগে বলব যে আজকের অনুষ্ঠানে কিন্তু রোগ মুক্তি নয়, যাতে রোগ না হয়, রোগের আগে থেকে যাতে বুঝতে পারা যায় সেই বিষয়েই আজ বেশি আলোচনা হবে। এবং এইটা হওয়ার জন্য শুধু আমরা নয়, প্যারেন্টস, টিচার্স, এনভায়রনমেন্ট সবাই কিন্তু বিশেষভাবে রেসপন্সিবল। আচ্ছা, আচ্ছা বেশ। আচ্ছা, এই যে বাচ্চাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ এটা ডেভেলপ হওয়াটা আ আমরা কিভাবে বুঝবো যে ঠিকঠাক ডেভেলপ হচ্ছে? হ্যাঁ, আমরা ডাক্তারি পরিভাষায় একটাকে বলে থাকি গ্রোথ, হুম, আরেকটাকে বলে থাকি ডেভেলপমেন্ট। হুম, গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে শারীরিক ডেভেলপমেন্ট, হুম। মানে শারীরিক বলতে যেটা পরিমাপযোগ্য। মানে কতটা লম্বা হলো, সেই বয়সের জন্য উপযুক্ত পরিমাণে লম্বা হলো কিনা, তার ওয়েট কিরকম হলো, তার মাথাটা ঠিকমতো করে বাড়ছে কিনা। এই যে পরিমাপযোগ্য যে পরিবর্তনগুলো হয়ে থাকে একটা বাচ্চা বাড়তে এইটাকে আমরা বৃদ্ধি বা গ্রোথ বলে থাকি। আর দ্বিতীয় যেটা বললেন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টটাকে আমরা বলি মানসিক হেলথ। মানসিক হেলথটা কিন্তু আবার শারীরিক হেলথের সঙ্গে ইন্টাররিলেটেড। মানে শরীর ঠিকমতো করে বৃদ্ধি হবে তখন মানসিক হেলথটা তৈরি হবে। মানসিক হেলথটা বলতে মনের বিকাশ এবং সঙ্গে দক্ষতা বা স্কিল যে ডেভেলপ করে থাকে। ধরুন একটা বাচ্চা বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সে তার ঘাড় শক্ত হলো, সে বসতে পারলো, সে হাঁটতে পারলো, সে কথা বলতে পারলো, সে এনভায়রনমেন্টের মধ্যে রিঅ্যাকশন করতে শুরু করলো, তার অনুভূতিগুলোকে সে এক্সপ্রেস করতে পারলো। এই যে ডেভেলপ করতে থাকে গ্র্যাজুয়ালি, এটাকে আমরা বলে থাকি মানসিক হেলথ। আচ্ছা, এই যে একদিকে মানসিক হেলথ এবং শারীরিক হেলথ যেটা ভীষণভাবে ইম্পোর্টেন্ট এই দুটো জায়গার ক্ষেত্রে, মানসিক হেলথের বিষয়টা আমি পরে আসছি।
যদি শারীরিক হেলথের কথা বলা হয় ডক্টর রয়, আপনি আজকের সময় দেখা যায় যে আমাদের সবুজ ঘাসের মধ্যে বাচ্চাদের খুব কম আমরা দেখতে পাই। তুলনামূলকভাবে যে স্কুলগুলো রয়েছে, স্কুল গ্রাউন্ডের মধ্যে বা যেখানে একদম ফুললি এসি কভার্ড যে জায়গা রয়েছে, ইনডোর গেম, সেখানে তাদেরকে আমরা বেশি দেখতে পাই যে খেলাধুলার ক্ষেত্রে। এবং যে ফিজিক্যাল হেলথ সেটার জন্য এই খেলাধুলা যে অপরিহার্য সেটা আমরা সকলে জানি। এই বিষয়টা ডক্টর রয় কিভাবে দেখছেন? আপনি যেটা বললেন এটা থেকে আমি একটু ডিফার করব। এটা শুধু ফিজিক্যাল হেলথ নয়, এটা কিন্তু মানসিক হেলথের জন্যও নির্ভর। ফিজিক্যাল এবং মানসিক হেলথ দুটোর জন্যই কিন্তু খেলাধুলা প্রচুর জরুরি। এই যে খেলাধুলার মধ্যে যে ইন্টারেকশন হয় তাতে মানসিক হেলথটা তৈরি হয়। আর বাড়া, লম্বা হওয়া এগুলো যে হচ্ছে তার মধ্যে ফিজিক্যাল হেলথটা তৈরি হয়। এগুলো যেমন বললেন যে খেলাধুলাটা খুব জরুরি। আজকাল কিন্তু খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গেছে। ঠিক। স্কুলের খেলার গ্রাউন্ড নেই। সবসময় টিউশনে আমি বলি অবসোজেনিক স্কুল। এবং যেটুকু মানে হয় সেটুকু ইনডোর গেমের মধ্যেই ইনডোর সীমাবদ্ধ গেমের থাকে। মধ্যে তাও ইনডোর গেমও কতটা খেলতে পারে তার কারণ পড়াটা করতে হবে, নাম্বারটা বেশি পেতে হবে, টিউশনিটা যেতে হবে, স্কুলের বাইরে এইসব আছে। অন্য সময় এন্টারটেনমেন্টটা কি? টিভি দেখা, মোবাইল ধরা। এদের ফলে কি হচ্ছে? আমাদের ফিজিক্যাল হেলথটা তো ব্যাহত হচ্ছেই, মানসিক হেলথও ব্যাহত হচ্ছে। ফিজিক্যাল হেলথের মধ্যে মেইন যেটা ব্যাহত হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চারা ওবেস হয়ে যাচ্ছে। মোটা বাচ্চা হচ্ছে এবং অনেকেই মোটা বাচ্চাদের দেখে প্যারেন্টসরা খুব খুশি হন। এটা কিন্তু খুশি হবার কথা নয়। আমাদের আগে আন্ডার নিউট্রিশনটা ছিল আমাদের দেশের প্রবলেম। আমাদের দেশে এখন প্রবলেম কিন্তু আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন বোথ। এই যে ওভার নিউট্রিশন এর কথা আসছে, এই ওভার নিউট্রিশন এর জন্য আরো বিভিন্ন ডিজিজ হয়। সে ধরুন ওভার নিউট্রিশন এ কি হতে হতে পারে তার থেকে আপনার ডায়াবেটিস আর্লি হতে পারে, হাইপারটেনশন হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, স্টোন হতে পারে, ওজনের জন্য বিভিন্ন ধরনের লিম্ব অ্যাবনরমালিটি হতে পারে। সুতরাং এই ওবেসিটিটা হওয়ার জন্য বাচ্চারা কিন্তু অসুস্থ হয়। ইভেন আমরা ছোট বাচ্চাদের এখন লিপিড অ্যাবনরমালিটি দেখতে পাচ্ছি, যেটা বড়দের ছাড়া আমরা দেখতে পেতাম না। মানে আগে আমরা হ্যাঁ, এই ওবেসিটির কথা বাচ্চাদের অন্তত সেটা কিন্তু আমরা সেভাবে পাইনি। আজকে যেহেতু এই শিশু রোগের ক্ষেত্রে ওবেসিটি একদম প্রাথমিক, একদম ১ম ফার্স্ট স্টেজে চলে এসছে বলা যেতে পারে। সেটা কি এই তাদের যে পরিবর্তনটা, সামাজিক যে পরিবর্তনটা, যে লাফিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়া, মাঠের মধ্যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত থাকা, সেই জায়গাটা কমেছে এবং সেই জায়গা থেকেই ওবেসিটির এই জায়গাটা বৃদ্ধি পাচ্ছে বলে মনে সেইটা করছেন? তো একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। এটাকে আমরা বলি সিডেন্টারি হ্যাবিট। মানে হ্যাবিট মানে এক্সারসাইজ সে করছে না। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাদের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসটা এমন হয়ে গেছে জাঙ্কস ফুড বেশি খাচ্ছে। রেডি প্রিপেয়ার হাই প্রসেস ফুড বেশি করে খাচ্ছে। এই যে দুটো জিনিস ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হওয়া, whereas আমরা এনার্জিটা বেশি করে নিচ্ছি। হাই প্রসেস এই জাঙ্ক ফুডে আমরা এনার্জি বেশি পরিমাণে গেইন করছি। এবারে এনার্জি যেটা নিলাম সেইটাকে যদি সে এনার্জিটা আমার শরীরে রয়ে গেল, সেটা যদি ইউটিলাইজেশন না হলো, এক্সারসাইজ না হলো, তাহলে আমরা ওবেস হবো। তাহলে ইমব্যালেন্স বিটুইন এনার্জি ইনটেক অ্যান্ড এনার্জি আউটপুট, এটাই কিন্তু ওবেসিটির মেইন কারণ। দুটো জিনিসই। মানে খাদ্যাভ্যাস এবং শারীরিক চর্চা না করা। আমরা যেজন্য একটা ওবেস বাচ্চাকে আমি একটা সংক্ষিপ্ত জিনিস বলি 5 to 10। মানে 5 বলতে কি বলবো যে এই ওবেস একটা বাচ্চা সে কিন্তু এভরিডে ৫ টা টাইপের ফল খাবে। 5। 2 হলো মোবাইলটা রেস্ট্রিক্টেড টু 2 আওয়ার্স। মোবাইলটা যেন দরকার আমাদের এখন যে হয়েছে তা নয়। কিন্তু দ্যাট শুড বি ব্যালেন্স। কতটুকু দরকার, কতটা ইউজ করছি কিন্তু সেই ইউজটা অনেক বেশি। ২ ঘন্টার মধ্যে রেস্ট্রিক্টেড করতে আমরা বলি। মিনিমাম ১ ঘন্টা এক্সারসাইজ করতে বলি দ্যাট ইস 1, 5 to 1 and 0. 0 মিনস আমরা ওই এখন যে খাবারগুলো খাই সেগুলো সুগারস অনেক বেশি খাওয়ানো হচ্ছে। মোটা বাচ্চাদের জন্য আমি বিশেষ করে বলছি। এরা কিন্তু সুগারটা একদম করে নেবে না। এক্সট্রা সল্ট একদম নেবে না। মোবাইল শুধু যে ওবেসিটি করে না, ওই যে বললাম এগুলো দুটোই খুব ইন্টারলিঙ্কড। এই ফিজিক্যাল এক্সারসাইজ যে শুধু ঠিক। ফিজিক্যাল গ্রোথ করে না, হুম, এগুলো কিন্তু মেন্টাল গ্রোথও হ্যাম্পার করে। ঠিক। বেশ, আমাদের ফোনে একজন আছে 22488085 এ। কে আছেন আমাদের সাথে? নমস্কার মৌসুমী। বলুন। আমি শঙ্কর বাগ বলছি মশাট হুগলি থেকে। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। আমার নমস্কার। প্রশ্ন হচ্ছে আমাদের বাড়িতে এখন ছোট শিশুরা বর্তমানে আগে সবুজ ঘাস ছিল মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতো আর বিশেষ করে
খেলতো বলে একটু লম্বা বলে মনে হতো। আর বর্তমানে মায়েরা বলছে কি যে আমার ছেলেরা ভাত, ডাল, মাছ মোটেও খায় না। সারাদিন শুধু এই মোবাইলে একটু গেম খেলি সেইগুলোর দিকে দেখছে। আমার ছেলের শরীর-স্বাস্থ্যটা খুব একটা লম্বা পেটের হয়ে যাচ্ছে। এইগুলো নিয়ে বর্তমানে মায়েরা খুব চিন্তিত হয়। এইগুলোর জন্য বললে খুব ভালো হয়। নমস্কার। বেশ শুনতে থাকুন। ডক্টর রয়। একটু আগেই আমি বললাম যে এটার জন্য কিন্তু বাচ্চারা দায়ী নয়। এটার জন্য কিন্তু আমরাই দায়ী, পেরেন্টসরাই দায়ী। আমরা দেখলাম এত বিজি থাকি, একটা বাচ্চাকে খাবার খেতে দিয়ে বাচ্চাটা খেতে চাচ্ছে না কোনো ক্রমে, তখন কি করা হলো? তাকে একটা মোবাইল ধরিয়ে দেওয়া হলো। বাচ্চাটা তখন অনেকে বলে, "এই ছোট ভীমটা দেখ।" এই ছোট ভীমের সিরিয়াল সে দেখতে থাকলো। আর বাচ্চাটা কখন খেয়ে নিচ্ছে, সেই খাবারটাকে সে কিন্তু ফিল করছে না। সেজন্য কোনোদিন সে খেতে শিখবে না। যদি খাবারটা তার কি টেস্ট সেটা যদি না বোঝে সে খেতে থাকে, কোনোদিনই সে খেতে শিখবে না। সেই মোবাইলটা নিয়ে সে খেতে থাকবে। এইটা একটা জিনিস। মানে এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বললেন। আমরা প্রায়শই দেখেছি যে আজকের যারা ইয়াং জেনারেশন, যারা বাবা-মা বা বাড়ির মানুষরা, তারা আগে যেমন বাচ্চাদেরকে অনেকটা সময় দেওয়া হতো যে তাদেরকে গল্প বলে বুঝিয়ে সুঝিয়ে সামনে অনেক খেলা থাকতো, গাড়ি থাকতো, তারপরে খেলনা বাটি থাকতো বিভিন্ন রকমের। এই সরঞ্জামগুলো দিয়ে বাচ্চাকে ভুলিয়ে আপনি খাওয়ানো হতো। কিন্তু আপনি এখন সেটা কিন্তু একটা সুন্দর কথা বললেন। এই যে খেলার জিনিস, এই খেলার জিনিসগুলো দেখবেন আপনি যদি দোকানে খেলনা কিনতে যান, হুম, দেখবেন এজ অনুযায়ী খেলা কিন্তু সেখানে বলা আছে। হুম, ঠিক, একদম ঠিক। কোন এজে কোন খেলার জিনিস এটা বলা আছে। একদম। সেই খেলার জিনিসটা ইউজ করলে এটা কিন্তু স্টিমুলেশন করবে বাচ্চাকে। আমরা যখন বাচ্চা বড় হতে শুরু করে, আমরা বলি কতগুলো জিনিসের উপরে নির্ভর করে। একটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্সটাকে আমরা তো চেঞ্জ করতে পারি না। দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে আপনি কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছেন। এই এনভায়রনমেন্টটা কিন্তু সুন্দর হওয়া উচিত। এই এনভায়রনমেন্টের মধ্যে স্টিমুলেশন থাকা উচিত। একটা বাচ্চা কোনো কিছু ভালো কাজ করলো, সেখানে তাকে কিন্তু প্রেজ করা উচিত। করতে পারলো না, সঙ্গে তাকে স্কোর না করে তাকে বোঝানো উচিত। কিন্তু এর মধ্যেও এই যে প্রেজটা করবেন, সেটা কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট থাকবে, নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেমন না থাকে। এই জায়গাতেই ডক্টর রয় আপনি যে কথাটা বললেন যে প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা স্টেজ ওয়াইজ খেলনা পাওয়া যায় দোকানে, আমরা সেটা সবাই জানি। এবং ওই খেলনাগুলো হয়তো 1 to 3, 3 to 5, 5 to 6 এই খেলনাগুলো তার বাড়িতেও রয়েছে। বাবা, মামা, কাকা, দাদা, দিদি তারা গিফট করছেন, খেলনাগুলো বাড়িতেও রয়েছে। কিন্তু যখন খাওয়ানো হচ্ছে বা কোনো কিছুতে মনোসংযোগ করানোর বিষয় হচ্ছে, সেই খেলনাগুলো কিন্তু সে ছুঁয়েও দেখছে না। সেগুলো দূরে সরে রয়েছে। ওই রিমোটে আর টেলিভিশনের পর্দাতেই কিন্তু তার চোখ। এই জায়গা থেকে বাবা-মা বা পরিজনের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? প্রথম কথা বলছি যে এই মোবাইল, টিভি দেখার ফলে বাচ্চাদের মধ্যে কি ক্ষতি হয় সেটা প্রথম আমি জানাতে চাচ্ছি। তারপরে আমি গাইডলাইন বলব কতক্ষণ ধরে দেখা উচিত, কতক্ষণ দেখা উচিত না। ক্ষতি বলতে প্রথমে আমি বলবো ফিজিক্যালের মধ্যে কি ক্ষতি হতে পারে। একটা তো আমরা অলরেডি আলোচনা করেছি হুম, যে এগুলো ইউজ করলে যত ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে তার থেকে ওবেসিটি হতে পারে এবং ওবেসিটির পরে ওবেসিটি রিলেটেড বিভিন্ন ডিজিজ হতে পারে। সেটা নাম্বার 1। হুম, নাম্বার 2 হচ্ছে আপনি মোবাইল এবং টেলিভিশনে যদি তাকিয়ে থাকেন অনেকক্ষণ ধরে, সেখানে কিন্তু দেখবেন এই আমরা একটা ডিজিটাল আই সিনড্রোম বলি, চোখের উপরে এফেক্ট করতে পারে। হুম, দেখবেন প্রচুর পরিমাণে ড্রাই আই হয়। ইভেন সেদিনে কোনো একটি ক্যাম্পে আমার সঙ্গে একজন চোখের ডাক্তারবাবু দেখছিলেন ছোট বাচ্চাদের। সে আমাকে হঠাৎ বললে, "ডক্টর রায়, এই গ্রামে তো এত ছোট আমি ড্রাই আই কি করে দেখছি?" এখন ওখানেও কিন্তু টিভি, মোবাইল চলে গেছে। হুম, চোখটা ড্রাই হতে পারে। দেখবেন এখন ছোট বাচ্চারা কি পরিমাণে আই ডিফেক্ট হচ্ছে এবং তারা সেখানে কিন্তু দেখবেন চশমা ইউজ করছে। এবং চোখের উপরে খুব ছোট্ট বয়স থেকে প্রায়ই দেখা যায় হ্যাঁ, সবার চোখে তার কারণ চশমা। হচ্ছে এটাও কারণ। আরেকটা যদি দেখেন যে হয়তো ডিটেকশন বেশি হয়েছে, কিন্তু ডিটেকশন বেশি হওয়ার ফলে বা আরো কারণ হচ্ছে এই মোবাইল, টিভি ইউজ করার মধ্যে আমরা একটা অটিজম বাচ্চা কিন্তু এখন অনেক বেশি দেখতে পাচ্ছি। কথা বলছে না। অ্যাটেনশন ডেফিসিট হয়ে যাচ্ছে, ADHD হয়ে যাচ্ছে। তার কারণ ওই টিভিতে সে নিজের যখন মোবাইল দেখছে, টিভি দেখছে, তার মধ্যে সে একদম মগ্ন হয়ে যাচ্ছে। বাইরের এনভায়রনমেন্ট এর সঙ্গে তার রিঅ্যাকশন হচ্ছে না। একটা বাচ্চা বেড়ে ওঠার জন্যে এইটা ওই স্টিমুলেশনটা খুব দরকার। কিন্তু সে স্টিমুলেশন হচ্ছে না।
খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে তার যে তার কোনো যোগাযোগটা ইন্টারাকশন নেই। সেটা ইন্টারাকশন নেই, সেটা হারিয়ে যাচ্ছে এবং সেটা তো একটা মারাত্মক ক্ষতি একটা বাচ্চার, একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে। তার ফলে তার মানসিক ডেভেলপমেন্টটা তৈরি হচ্ছে না। আসবো সেই আর কথায়। একটা ফোনে দেখে নিই কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি কুনাল চ্যাটার্জি হাওড়ার পুনা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন আছে। হুম, একটা ফিজিক্যাল হেলথ আর আরেকটি মেন্টাল হেলথ সংক্রান্ত। হুম, হুম, তো শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত যে প্রশ্নটি আছে, আমার ভাইপোর বয়স ৩ বছর। হুম, তো এখন তো সিজন চেঞ্জের সময় ওয়েদার পরিবর্তন হচ্ছে। তো ফলে এই ঠান্ডা জনিত সর্দি কাশি থেকে ওকে কি করে আমরা প্রোটেক্ট করব, এবং সেটা বড়দেরও হচ্ছে, এই সময়টা ওকে কিভাবে রাখবো? এটা শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত বললাম। এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত, ওর তো ৩ বছর বয়স, আগে আমি বলেছি। ওর যে প্রাইভেট টিউটর এলেই ওর একটা মধ্যে একটা ফোবিয়া কাজ করে, আন্টি আসবে না, আন্টি আসবে না। এমনি কিন্তু ওর মেন্টাল গ্রোথ খুব ভালো। হুম। ও কিন্তু যেকোনো জিনিস সহজে বুঝে যেতে পারে। কিন্তু পড়াশোনায় ওর আগ্রহ নেই, এবং ওকে পড়ার কথা বললি এবং আকার ইঙ্গিতে বললেই যে ওর যে প্রাইভেট টিউটর আসছে ও বুঝে যায় এবং কান্নাকাটি করতে শুরু করে। ওকে বাড়িতে কেউ পড়াতে পারে না। বিভিন্ন রকম টেকনিকে আমরা পড়ানোর চেষ্টা করছি। কিন্তু ওর পড়ায় যে ভয়টা, সেটা কাটানোর জন্য আমরা কি করতে পারি? এই ২ টি প্রশ্নের উত্তর দিলে শুনতে থাকুন কুণালবাবু। হ্যাঁ, ফিজিক্যাল হেলথ ঠিক নয়, ওটা বলুন। এই এনভায়রনমেন্টের জন্য আমাদের শরীর খারাপের জন্য কি আপনি প্রিকশন নেবেন? প্রথম কথা হচ্ছে যে সর্দি কাশিগুলো তো খুব ছোঁয়াচে রোগ। সুতরাং অন্য কোনো যদি বাচ্চা বা বড় এই সর্দি কাশিতে ভুগতে থাকেন, তাদেরকে কিন্তু ক্রাউডেড প্লেসে যেতে মানা করব এবং আশপাশে না আসা ১ নম্বর। অর্থাৎ যেটাকে আমরা অনেকবার বলে এসেছি যে সোশ্যাল ডিসট্যান্স মেইনটেইন করা। ২ নম্বর হচ্ছে যখন কেউ অন্য বাচ্চা আশপাশে সর্দি কাশিতে ভুগছে, তারা কিন্তু মুখ ঢেকে বা হ্যান্ডকারচিপ ইউজ করবে বা কোনো ডিসপোজেবল জিনিস ইউজ করবে, যেটাকে পরে ফেলে দেওয়া যায়। তৃতীয় কথা হচ্ছে এই যে শীতের দিকে আমাদের এই সর্দি কাশি ভুগতে থাকে, তাদেরকে আমি প্লেন্টি অফ ফ্লুইড খেতে বলবো। আর হচ্ছে অনেক সময় নিজে সেলফ মেডিকেশন একদম করবেন না। এই হাঁচি-টাচি হলে হয়তো অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ আপনি খেতে পারেন, বা যারা খুব রেকারেন্ট ভুগতে থাকেন, মানে হুম। অনেক বাচ্চা ধরুন অ্যাজমাতে ভুগতে থাকেন, তারা কিন্তু সেখানে তাদের ইনহেলারটা কিন্তু এই সময় আমরা ইনহেলারে ২ রকম পাওয়া যায়। একটা হচ্ছে প্রিভেন্টার ইনহেলার, আর একটা হচ্ছে যেটাকে আমরা বলি যে রিকভারি করার জন্য যে ইনহেলারটা হেল্প করে। লিস্ট যদি তার স্প্যাজম বা কিছু না হয়ে থাকে, প্রিভেন্টার এলার্জিটা কিন্তু ইউজ করতে শুরু করতে হবে। যারা অ্যালার্জি থেকে ভুগতে থাকে তাদের অনেক সময় আমরা মন্টেলিউকাস এবং অ্যান্টিহিস্টামিনিক জনিত একটা ওষুধ খেতে বলি, সেটাকে কিন্তু স্টপ না করে একটু কন্টিনিউ করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা বলবো, যে আর্লি ডাক্তারবাবুর কাছে যাবেন এবং শীতে সুস্থ থাকার জন্য, এই যে শীতটা আসছে সেই শীতে সুস্থ থাকার জন্য শীত বস্ত্র ইউজ করবেন, সেটা যেন লেয়ার হয়, সেটা একটা পুরো মোটা না হয়ে যেন বিভিন্ন লেয়ারের হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শীত আসছে আসছে ভেবে আগে থেকে শীতবস্ত্র কিন্তু ইউজ করবেন না। শীত যখন পড়বে, অর্থাৎ এনভায়রনমেন্টের ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ড্রেসটা পরা উচিত। আর এই মরশুমি ফল খেয়ে খাওয়া, হাইজিনটা প্রপারলি মেনটেন করা, এইগুলো যদি করেন তাহলে আপনার বাচ্চা কিন্তু সুস্থ থাকবে। দ্বিতীয় যেটা বললেন, হুম। দ্বিতীয় প্রশ্ন তিনি যেটা করেছিলেন যে ওই বাড়িতে টিউটর পড়াতে আসলে সে খুব ভয়ভীত মানে হয়ে পড়ে। পড়াশোনায় ভীতি। অবশ্য হ্যাঁ, বয়সটা খুবই কম, মাত্র ৩ বছর। খেলার প্রথম সময়। প্রথম কিন্তু এখন কথা পড়াশুনো তো হচ্ছে এসেই যায় ধরুন খেলার সঙ্গে, সঙ্গে। আমরা ছোটবেলায় ৫ বছরের ফলে ঠিক। স্কুলে যেতাম। আমি ওইজন্যই কথাটা বললাম। কিন্তু এখন আপনাকে যেতেও হবে। কারণটা হচ্ছে হ্যাঁ, ৫ বছরে আপনি আর স্কুলে অ্যাডমিশনই পাবেন ঠিক। না। সুতরাং এখন যা অবস্থা চলছে, কিন্তু তার পড়াশোনাটা এজ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, পড়াটা খেলার মতো করে তাকে শেখানো হচ্ছে কিনা, আপনি তাকে ক্র্যাম করাতে যদি থাকেন, মুখস্থ করুন, হুম। এটা যদি করাতে থাকেন, তার ভয়ভীতি হবে। বা পড়তে পারছে না বলে তাকে যদি বকুনি দেন, ভয়ভীত হবে। এই ছোটদের মাইন্ডটা কিন্তু একদম, আমি কি বলবো, যে কড়া কাগজের মতো। এই সময় যদি আপনি ছোট বাচ্চাকে ঠিকমতো করে মানসিকভাবে ডেভেলপ করতে চান, তাহলে আমি বলবো প্রথমে তাকে ভালোবাসুন ভালো করে। টিচার্স যদি তাকে ঠিকমতো করে ভালোবাসে, তাহলে কিন্তু সে ইন্টারেস্ট হবে। একটা হচ্ছে লাভ। দ্বিতীয় হচ্ছে আমি বলি, আমি যেটা সেটা হচ্ছে লাফ। মানে হাসি ঠাট্টার মধ্যে, খেলাধুলার মধ্যে পড়ানো হয়। লাভ ইজ অলসো মানে ইম্পর্টেন্ট থিং। লাভ আর লাভ লাভ এই দুটো দুটো। ভীষণভাবে ইম্পোর্টেন্ট। আর থার্ড জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিস সে হয়তো করলো, তাকে আপনি প্রেজ করুন। আরে তুমি এটা সুন্দর করেছো তো, খুব ভালো করেছো তো। ইভেন এই সময় আবার একটা ভুল করে লোকে,
তাকে কেউ ওই চকলেট দিয়ে থাকে, এটা কিন্তু ঠিক না। হুম, চকলেট দেওয়াচ্ছে, তাকে যে প্রেস করা, প্যাট করা, হুম। এইগুলোতে এদের এন্ডরফিনটা কিন্তু প্রচুর রিলিজড হয় এবং তাদের মানসিক হেলথটা ডেভেলপ। আপনাকে খেয়াল করতে হবে টিচার তাকে কিভাবে পড়াচ্ছে। এটা ধরুন ছোটদের কেন, বড়দের দেখবেন টিচার দিয়ে মোটিভেটেড হয়ে সে কোন লাইনে পড়াশোনা করবে, কোন সাবজেক্টকে ভালোবাসবে, সেই তার টিচার একজন সে এত সুন্দর পড়িয়েছে, সে কিন্তু ওটার দিকেই মোটিভেটেড হয়ে যায়। ছোটবেলায় আপনি খেয়াল করুন আপনার যে টিচার পড়াচ্ছেন সে কতটা বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করছে। যেটা আমি বলছিলাম খাদ্যাভ্যাসের কথা, জেনেটিকের কথা, থার্ড জিনিসটা হচ্ছে ইন্টারাকশন। এই ইন্টারাকশনটা বিরাট ইম্পর্টেন্ট। আপনি কেমন করে ইন্টারাক্ট করছেন তার উপরে কিন্তু বাচ্চাদের মানসিক হেলথটা তৈরি হয়। আজকের আমরা কথা বলছি একদম ছোটদের মানসিক স্বাস্থ্যের ডেভেলপমেন্ট এবং স্বাস্থ্যের ডেভেলপমেন্ট। তো সেই কথা বলতে গিয়ে আমরা যাকে আমাদের সাথে আজকের পেয়েছি আরোগ্যতে ডক্টর জয়দেব রায়, শিশু রোগ বিশেষজ্ঞ, এবং তার সাথে কথা বলতে চাইলে আপনিও বলতে পারেন 22488085 এই নাম্বারে সরাসরি চলে আসতে পারেন। এছাড়া আমাদের 9903059992 এই নাম্বারে কিন্তু আপনি আসতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। সরাসরি যোগাযোগের আরো দুটো মাধ্যম রয়েছে, অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং সেখানে আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ড কলকাতা, এই দুটো ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে, এই দুটো পেজেও কিন্তু লিসনাররা তারা আসুন। আপনার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, ডক্টর জয়দেব রায় আমাদের সঙ্গে রয়েছেন, প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি কিন্তু রাত 11টা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি এবং একদম খোলামেলাভাবে ডক্টর রয় আমাদের সঙ্গে প্রায় আধ ঘন্টা হতে চললো তিনি কথা বলছেন। আরো দীর্ঘ সময় আমরা রয়েছি। আ যদি কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো রকমের জিজ্ঞাসা থাকে, ঠান্ডা পড়ছে, বাচ্চাদের জন্য ভীষণভাবে এটা প্রিকশন নেওয়ার একটা সময় রয়েছে। সবার খুব চিন্তায় থাকি ভাইরাল আমরা। ডিজিজ এখন আমাদের কাছে সবথেকে বড় একটা বেশ। আফটার কোভিড এর পরে একটা ভয়ের কারণ রয়েছে। সবকিছুর উত্তর দেওয়ার জন্য, সমাধান বাতলে দেওয়ার জন্য কিন্তু ডক্টর আছেন রয় আমাদের সাথে ডক্টর স্টুডিওতে রায়। রয়েছেন। তবে এই মুহূর্তে একটা ফেসবুক লাইভের প্রশ্ন আছে। ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ থেকে। অনুষ্ঠানটা তিনি শুনছেন এবং দেখছেন। তিনি লিখেছেন, তিনি বলছেন দীপক চক্রবর্তী, আ দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। তিনি বলছেন তার প্রশ্ন যে বর্তমানে দেখা যায় শিশুরা বাজারের খাবার খুব খায়। তাহলে আমরা শিশুকে আর কি খাবার দেওয়া দরকার? মানে আমরা শিশুকে আর কি খাবার দিতে পারি? সেটা জানতে মানে চাইছি। ফাস্ট ফুডের হ্যাবিটটা ভীষণভাবে। ফাস্ট আমি ফুড বলবো ছাড়িয়ে। ফাস্ট ফুডটাকে আপনি অ্যাভয়েডই করুন। মানে চিপস তো খাবেন না, কুরকুরে খাবেন না, নুডলস খাবেন না, চকলেট খাবেন না, পিজা খাবেন না, ময়দা জাতীয় জিনিস খাবেন না। এগুলো সব খাবেন না লিস্ট আমি বলে দিলাম। কি খাবেন? মরসুমি ফল খাবেন। বেশি করে ফল খাবেন, ফ্রুটস খাবেন। আর আপনার তো বেসিক যে ৩ টে জিনিস কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনকে বাদ দিলে চলবে না কিন্তু। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন কিন্তু খেতেই হবে। ভাত, রুটি কিন্তু এগুলো খাওয়া। বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় আমরা বড়রা হয়তো সেটা বুঝলেও বাচ্চাদের ক্ষেত্রে তো না দেখা যায় তারা সেটা সেইটাকে বুঝতে চায় না। না, না বোঝার ব্যাপার না। আমি এইগুলো যেটা বলছি খাদ্য অবস্থা তৈরি করার জন্যে এরা প্যারেন্টস দের খুব বেশি অনুকরণ করে থাকে। বাবা-মা কি খাচ্ছে? মা যে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাচ্ছে আর বাচ্চাকে বলছে, "এ ফাস্ট ফুড খাবি না, শরীরে খারাপ হয়।" তার মা তো খাচ্ছে। একসঙ্গে বেরিয়েছে। তো বাচ্চাটা তো ওটা খেতেই চাইবে। সেটা এরা কিন্তু প্রচন্ড পরিমাণে অনুকরণ করে থাকে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে একসঙ্গে কিন্তু বাবা-মারা আজকাল খেতে বসে না। ছেলে এখন তো মানে ১ টা বাচ্চা বা ২ টো বাচ্চা। তাহলে কার সঙ্গে সে খাবে? আগে তো আমরা ভাই-বোনেরা হুম। একসঙ্গে সবাই মিলে বসে আনন্দ করে খেতাম। সেজন্য প্যারেন্টস এর টাইম কোথায়? দুজনেই কিন্তু কাজে চলে যাচ্ছে। এবারে খাওয়াটা কিন্তু তার সেখানে আনন্দের মতো জায়গা হচ্ছে না। বাড়ির যাকে কাজের জায়গা হচ্ছে সে জোর-জার করে খাওয়াচ্ছে। ফোর্স ফিডিং যেমন আমি বললাম টিভি দেখে, ভিডিও দেখে খাওয়াবেন না। দ্বিতীয় হচ্ছে ফোর্স ফিডিং করবেন না। ফোর্স ফিডিং যদি করে তাহলে খাওয়ার প্রতি তার একটা অনীহা তৈরি হয়ে যাবে। কিন্তু পেটটা তো ভরল না। সেই হুম। চিন্তা তো থাকে। ধরুন অল্প খেয়ে সে উঠে যাচ্ছে আর খেতে চাইছে না। তাহলে পেটটা ভরল না সেই চিন্তা তো থাকে। শুনুন, তখন এবং কি আমি করা? মৌসুমীর সঙ্গে এড করে দিই হ্যাঁ। যে অনেক মায়েরা চায় যে বাচ্চা খেতে চাইছে না তাকে জোর করে যেভাবে হোক গলাধঃকরণ করাতে হবে, কেননা তার এখনো পেট ভরেনি। না ঠিক। এইটা সেই তো পরিমাণটা হচ্ছে তাকে দিতেই এইটা হবে। হচ্ছে তার প্রথম কথা ভ্রান্ত ধারণা পেট ধরেছে কি পেট ভরেনি। কারণটা হচ্ছে আমি একটা কথা বলি প্যারেন্টস এর, আপনি ছেড়ে দিন। যার পেটে খিদে থাকবে সে নিজে থেকেই খাবে। তার মানে ও খাচ্ছে না মানে ওর পেটে খিদে কিন্তু নেই। আর দ্বিতীয় হয়েছে আপনি ফোর্স করে তাকে খাবার প্রতি একটা অনীহা তৈরি করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে খাবারটাকে কোনোদিন ভালোবেসে খায়নি। তখন তাকে আপনি টিভি আর মোবাইল দেখেই খাইয়েছেন। তাহলে ভালোভাবে যদি খাদ্যাভ্যাস তৈরি করতে হয়, প্রথম কথা টিভি মোবাইলটা বন্ধ রাখতে হবে।
দ্বিতীয় কথা হচ্ছে একসঙ্গে বসে পেরেন্টসদের সঙ্গে খাওয়ার অভ্যাস করতে হবে। ফোর্স ফিডিং করাটা বন্ধ করতে হবে। এবার হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই গ্রোথ দিয়ে। ধরুন একটা বাচ্চা ছোটবেলায় জন্মালো, তার ওজন হলো অ্যারাউন্ড 3 কিলো। এবারে তখন ১ বছর যখন বয়স হলো সে অ্যারাউন্ড 9 কিলো। এরপরে সে দেখছে যে বাচ্চাটা তো মাসে, মাসে ১ কেজি করে বাড়তো। এখন তো বাচ্চাটা আর মাসে, মাসে ১ কেজি করে বাড়ছে না। তার মানে আমার বাচ্চা ঠিকমতো করে খাওয়া হচ্ছে না। আমি একটা কথা বলি যে এইভাবে যদি ও বাড়তে থাকে তাহলে ১ বছর থেকে যখন 0 থেকে ১ বছরে এলো ৩ গুণ বাড়লো। তাহলে ২ বছরে কত হবে? 9 ইনটু 3 মানে 27 কিলো হবে। তাহলে এবারে যেই ২ বছর পর থেকে ৩ বছরে কি হবে? 27 ইনটু 3 81 কিলো হবে। তাহলে আপনি ৩ বছরে কি 81 কিলো বাচ্চা চাচ্ছেন? সুতরাং খাবার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। আমাদের একটা গ্রোথের প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা অনুযায়ী তারা খাবার খেতে থাকে। সুতরাং একটা বাচ্চা ছোটবেলায় যে পরিমাণে খাবারটা খেত, যখন ১ বছর বয়স হয়ে গেল তখন তার ১ থেকে ২ বছরে মাত্র ২ কিলো ওজন বাড়বে। তাহলে যেটা আগে ৩ গুণ বেড়েছিল সেটা হচ্ছে একটা ৯ কিলো ১০ কিলো থেকে ২ কিলো মানে 1/5 ওজন বাড়ছে। তার মানে তার খাবার প্যাটার্নটাও কিন্তু 1/15 কমে যাচ্ছে। তখন পেরেন্টসরা ভাবছে যে আমার বাচ্চা তো একদমই খাচ্ছে না। তখন দে ট্রাই টু ফোর্স ইট। এটা তাদেরকে বুঝতে হবে এবং তার বাচ্চার যে গ্রোথ ঠিকমতো করে হচ্ছে এটা বোঝার জন্যে সব ডাক্তারবাবুরা যে ইমিউনাইজেশন কার্ড দেয় তার মধ্যে দেখবেন একটা গ্রোথ চার্ট দেয়া রয়েছে। আপনার বাচ্চার ওই ওয়েটটাকে গ্রোথ চার্টে প্লট করুন। প্লট করে যদি দেখেন যে আপনার বাচ্চা ওভারওয়েট হচ্ছে কি আন্ডার হচ্ছে কি নরমাল ওয়েট হচ্ছে। এইটা যদি তার গ্রোথটা ঠিকমতো করে হতে থাকে তার মানে আপনার বাচ্চা ঠিকমতো খাচ্ছে। সেখানে কিন্তু আপনি আর ফোর্স ফিডিংটা করবেন না। এখানে সাবজেক্টিভ ব্যাপারটা অবজেক্টিভ এ গেল। বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, কোনো পেরেন্টস, কোনো মা-বাবা তার ছেলে বড় হয়ে গেলেও বলে, "আমার বাচ্চাটা বাড়ি এলো কিছুই ভালো করে খেলো না।" এটা সব পেরেন্টসরা আছে। কিন্তু এই সাবজেক্টিভটা যদি অবজেক্টিভ করা যায়, আমার মনে হয় তাহলে পেরেন্টসরা কনভিন্স হবে এবং খাবারটা খাওয়াবেন। আর দ্বিতীয় হচ্ছে জাঙ্ক ফুডের বদলে আমি যেটা বলি যে ব্যালেন্স ডায়েট খাওয়াতে। এই ব্যালেন্স প্রশ্নটাতেই ডায়েটটা আসবো যে কি ব্যালেন্স প্রপার ডায়েট মানে থাকবে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনস, ভেজিটেবলস। এবারে এই যে মানে আপনি যে ভেজিটেবলস বা ফুডস এর কথা আসছে, সেগুলো ওই ফুডস হচ্ছে সারা বছর মৌসুম্বি খাওয়াতে হবে বা আমাকে ওই পোমেগ্রেনেটটা কিনেই আমাকে সারা বছর ধরে খাওয়াতে হবে এরকম ব্যাপার নয়। মৌসুমী ফল। মরশুমি ফল খাওয়াতে হবে। ওটা বেশি ফ্রেশ হবে তখন, টাটকা হবে এবং মজা হচ্ছে এই মরশুমি ফলগুলো যেই সময় আসে ওই মরশুমের জন্য সেটা তৈরি হয়। আপনি দেখবেন আম, লিচু কখন পাওয়া যায়? গ্রীষ্মকালে। ওতে জলীয় ভাব বেশি। তখন ওই সময় ফ্লুইডটা বেশি পরিমাণে দরকার। আর শীতের তো সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়। সুতরাং মৌসুমী সবজি, মৌসুমী ফল এগুলো খেতে হবে। বাড়ির সবাই যদি খাওয়া হয় তাহলেই দেখবেন বাচ্চারা খাবে। দ্বিতীয় হচ্ছে টেস্টি করতে হবে। আরেকটা জিনিস যেটা ভুল করা হয়, ৬ মাস হলেই বাচ্চাকে তখন কি ফলের রস খাওয়াতে শুরু করে। ফলের রস কিন্তু বাচ্চাকে খাওয়ানো জাস্টিফাইড নয়। সেখানে কিন্তু আপনি ফলটা পুরো খাওয়াতে হবে। কিন্তু ছোট বাচ্চা ফল কি করে খাবে? তাহলে পুরো ফলটাকে আপনি মিক্সি বা কোথায় সেটাকে নিজে ওটাকে পেস্ট ফর্ম এ নিয়ে খাওয়ান। তাতে কি হবে? ফাইবারস গুলোও পাবে। তাহলে ফাইবারস ও পেল, নিউট্রিশন ও পেল। তখন তার স্টুল ক্লিয়ারেন্স হবে। আজকাল কিন্তু বাচ্চাদের মধ্যে দেখবেন কনস্টিপেশন এর ভাবটা খুব বেড়ে গেছে। বিকজ দে আর ডিপ্রাইভ অফ ফাইবারস। এইগুলোকে খেয়াল রাখতে হবে। আর আমি পূর্ব প্রসঙ্গ থেকে আরেকটা যেটা কথা বলছি, মোবাইলের গাইডলাইন যেটা আমি বলছি, ২ বছর পর্যন্ত কোনো বাচ্চাকে মোবাইল ইউজ করতে দেবেন না। যতই সে মজা করুক, স্কিল দেখাক, মোবাইল যেভাবেই চালাক, তাহলে কিন্তু মেন্টাল হেলথ ব্যাহত হবে। কারণ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে আপ টু 2 ইয়ার্স এবং ৫ ইয়ারে মোস্ট অফ দ্য ব্রেনটা ডেভেলপ হয়ে যায়। তাহলে ২ বছর পর্যন্ত কিন্তু নো মোবাইল। মানে একদম মোবাইল টাচ করাই উচিত টাচ না করাই ২ উচিত বছর না। পর্যন্ত। একদম। স্টুড ২ থেকে ৫ বছর পর্যন্ত যদি তারা মোবাইল দেখে, সেটা মাত্র ১ ঘন্টা দেবেন। এবারে ৫ থেকে ১০ বছর পর্যন্ত যদি মোবাইল দেখে, সেটা ২ ঘন্টা দেবেন। এবারে ১০ বছরের পরেও কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মোবাইলের মধ্যে সেটাকে ব্যালেন্স করতে হবে। এবং ডক্টর রয়, আ একটু আগে আপনি যে কথা বললেন, যে কথা নিয়ে আলোচনা হচ্ছিল। বাচ্চাদের কাছে তো চকোলেট, ক্যাডবেরি এটা ছাড়া বোধহয় বাচ্চার ভালো লাগা আসতে পারে না। কিন্তু আপনি তো চকোলেট খাওয়া বন্ধ করে দিলেন। আপনি বললেন যে ফুড হ্যাবিট এর যে তালিকা দিলেন, সেখানে ফার্স্ট এ আপনি যেটা খেতে হবে না বললেন, তার কথা হচ্ছে চকোলেট। কি করবে বাচ্চারা? না, এটা কিন্তু তা নয়। আপনি বাচ্চাদের বাজারে নিয়ে যান সাথে করে, যেগুলো বড় বাচ্চা। ওই ছোটদের তো ফ্লুইড, দুধ এসব খায়। মানে আপ টু 6 মান্থ তো এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং। তারপরে ওয়েনিং ফুড আসে। একটু বড় বাচ্চাদের তো এগুলো আসে।
আপনি মজা জানবেন, আপনি কোনোদিন নিজে রান্না করে খেয়েছেন? না, য তেমন যদি তেমন যদি ভাবে যদি খাইনি। কোনোদিন কিছু একটা রান্না করেন, সেই খাবারটা খেতে আপনার কিন্তু বেশি ভালো লাগে। হ্যাঁ, সে তো অবশ্যই। কারণ সেখানে আমার পরিশ্রম রয়েছে। পরিশ্রম রয়েছে শুধু না, লাইকিং রয়েছে। আরে বেশ ভালো খেলাম। আমি দেখেছি নিজে রান্না করে সেইজন্য বাচ্চাদের কি করবেন, প্যারেন্টস এর মধ্যে আপনি বাজারে নিয়ে যান। ও বলবে মাকে বলবে এটা বেশ সুন্দর আছে। এটা যদি তাদেরকে দিয়ে বাজার করান বা রান্নার কাজে যদি একটু আধটু তাদের দেখেন কিভাবে তৈরি হচ্ছে, ইনভলভমেন্ট হয়, তাহলে সে চকোলেটের চেয়ে ওটা কিন্তু তার কাছে খেতে সুস্বাদু হয় এবং ভালো হয়। আরেকটা দেখতে হবে যে আপনি ছোটবেলা থেকে কিভাবে তার টেস্ট বাডটা তৈরি হচ্ছে। যে মিষ্টি খেতে পছন্দ করে, আপনি মিষ্টিটা খাওয়া আমরা আপাতত বলি না। কিন্তু অল্প একটু তাতেও দিন। যে ঝাল খেতে পছন্দ করে অল্প একটু তাকে অল্প একটু ঝাল দিন। কিন্তু কোনো জিনিসই বেশি পরিমাণে খাবেন না। ঘুরিয়ে ফিরিয়ে পাঁচমিশালি খাবার যদি খাওয়ান, তাহলে কিন্তু ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি monotonous খাওয়াতে থাকেন, যদি এভরিডে আপনি মাংস খান, তাহলে আপনার মাংস খেতে ভালো লাগবে না। বাচ্চাদের ক্ষেত্রেও এভরিডে যদি একই খাবার দেন খেতে ভালো হ্যাঁ, লাগবে ওদের না। কাছে স্বাদ বদলটা ভীষণ দরকার, হ্যাঁ, ইম্পোর্টেন্ট। আপনাকে মনোটোনি হয়ে গেলেই কিন্তু তখন আর সেই হিসাবে দেখবেন মানে চকোলেট ভুলে যাবে। খাবারের মধ্যেও যতটা পারা যায় আর্টিস্টিক একটা ব্যাপার আর্টিস্টিক যাতে ব্যাপার নিয়ে আসা কিন্তু যায়। রয়েছে আছে। মানে বাচ্চাদের হুম, অ্যাট্রাকশন এর জন্য একটু হ্যাঁ, আগেই আমরা বিজ্ঞাপন নিয়ে অনুষ্ঠান করলাম আরকি। এবং সেই জায়গায় বিজ্ঞাপনের মেইন যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রাকশন। তো বাচ্চাদের অ্যাট্রাকশনটা গ্রো করা ভীষণভাবে দরকার বাবা-মা বা পরিবার মানে পরিজনের। সেটা আপনি হেলদি বলছেন। খাবারের প্রতি। হেলদি খাবারের প্রতি। মানে হেলথি খাবার থেকে শুরু করে অ্যাটিটিউড প্লে সবচেয়ে সবকিছু সবচেয়ে আমি মিলিয়ে। একটা মজার কথা বলছি শুনুন। এইটা কিভাবে ডেভেলপ করবেন? স্কুলে বাচ্চাদের আপনি বিভিন্ন ক্রাফট এ ইনভলভ করুন। যে এইগুলো আনহেলদি ফুড, এগুলো হচ্ছে হেলদি ফুড। তাদেরকে ওগুলো ছবি আঁকান, হুম, সেগুলো এরমভাবে লাগান হুম। খেলার তার মাধ্যমে। খেলার মাধ্যমে। তাহলে তাদের সেই নলেজটা তৈরি হবে। আমাকে একজন প্যারেন্টস বলল যে, "জানেন ওদের স্কুল থেকে এরকম করেছিল। তারপরে যখন বাজারে গেছি ওরা দুজন বাচ্চা। তখন একজন বাচ্চা অন্য একটা জাঙ্ক ফুড খাওয়ার জন্যে ইয়ে ক মানে তার এক্সপ্রেস করছে আমি ওটা খাবো। তখন তার বড়দিদি বলছে, "স্কুলে সেদিন শিখলি না? ওটা খুব আনহেলদি ফুড, ওটা খাওয়া উচিত নয়। এটা খাওয়া উচিত।" মানে তার সিবলিংই তাকে সেটা বোঝাচ্ছে। সুতরাং এই নলেজটা আপনাকে পার্কুলেট করতে হবে তাদের খেলার মাধ্যমে। এবং ওই খেলার মাধ্যমে করলেই হয়তো মাথায় অনেক বেশি প্রবেশ হ্যাঁ, করে যাবে আমি ব্যাপারটা। যেটা বললাম যে খেলাধুলাটা ভীষণ স্টিমুলেশন হয়। খেলাধুলা বিভিন্ন মানে স্কিল ডেভেলপ করা বিভিন্নভাবে ধরুন আঁকা বা আপনি বিভিন্ন যে রিদিমস এর কথা হচ্ছে সেখানে ফল-টল নিয়ে আপনি বোঝালেন এই ফলটার এই গুণ আছে, ওই ফলটার ওই গুণ আছে। আমরা ছোটবেলায় বলতাম না আয় অজগর আসছে ধে এরমভাবে যে বাচ্চাদের শেখাতাম। হুম। ঠিক। সে তো গানের আজকাল মাধ্যমে, একটা গানের ছন্দের মাধ্যমে, মাধ্যমে। ছন্দের মাধ্যমে। বাচ্চাদের কিন্তু ওইভাবে খাদ্যাভ্যাস জিনিসগুলোও শেখালে বোধহয় সেটা অনেক বেটার জায়গায় যাবে। 100.1 এফএম গোল্ডে শুনছেন আরোগ্য, মৌসুমী এবং রণজয়ের সঙ্গে এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি, আমাদের গেস্ট রয়েছেন ডক্টর জয়দেব রায়, বিশিষ্ট শিশু শিশুরোগ রোগ বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ। গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য। শুনছেন 100.1 এফএম গোল্ডে আরোগ্য, আরোগ্য। 100.1 এফএম গোল্ডে। এই মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে 100.1 এফএম গোল্ডের এবং আকাশবাণী কলকাতা দুটো চ্যানেলেই একই যোগে ফেসবুক পেজে চলছে আরোগ্য চলছে 10:10 আমরা চ্যানেলে ফ্রিকোয়েন্সিতেও আবার ফিরবো। রেডিওতেও ফিরবো, ফ্রিকোয়েন্সিতে ফিরবো এবং সেই সঙ্গে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সেখানে তো আমরা থাকবোই। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়। আমাদের মৌসুমী, একটা ফেসবুক লাইভে প্রশ্ন আছে। হুম। ফেসবুক লাইভে প্রশ্ন করেছেন দেবনারায়ণ বিশ্বাস, তেহট্ট, নদিয়া থেকে। তিনি বলছেন যে, "আমি একজন স্কুল শিক্ষক। প্রায়শই দেখি বেশ কিছু ছাত্রছাত্রী ক্লাসে বেশ পারফর্ম করে। এমনকি ক্লাসে আলোচনাতেও অ্যাক্টিভ পার্টিসিপেশন তাদের দেখা যায়। অথচ পরীক্ষা আসলেই কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ফলস্বরূপ আশারূপ ফলাফল করতে পারে না। এর থেকে মুক্তির উপায় কি? কিভাবে তাদের রেজাল্টের
উন্নতি করানো যায় যদি একটুখানি আমাদেরকে বলেন? প্রথম কথা আমি বলছি যে আপনারা নাম্বারের প্রতি দৌড়াবেন না। বাচ্চারা কি শিখছে? ধরুন আমাদের প্রফেশনেও হয়তো দেখবেন গোল্ড মেডেল পেয়ে গেছে, কিন্তু সে যখন পারফর্ম করছে পরে ডাক্তার হিসাবে, সে কিন্তু হুম। অতটা পারফর্ম করতে পারছে না। কেন পারছে না? এখন ওই পারফর্ম করে দিল পরীক্ষায়। পরীক্ষার পারফর্মটা বড় ব্যাপার নয়। ডে টু ডে এভরিডে কিরকম পারফর্ম করছে, কি শিখছে সেটাই কিন্তু বড় ব্যাপার। আর যেটা বললাম যে পরীক্ষার আগে তাদেরকে যে এনকারেজমেন্ট করা, যে তুমি তো এগুলো জানোই। এই জিনিসগুলোই তো পরে জিজ্ঞেস করা হচ্ছে। এগুলো তো তুমি এত ভালো করেছো। হয়তো দেখবেন ক্লাসেতে আপনি একটা ছোট টপিকস নিয়ে আলোচনা করেছেন, তখন সে পারফর্মটা ভালো করেছে। কিন্তু এই ছোট ১০ টা টপিক যখন একসঙ্গে মিশিয়ে দেয়া হলো, তখন সে পুরো জিনিসটা নিয়ে কিন্তু হয়তো পারফর্ম করতে পারছে না। কিন্তু আপনি যদি সিঙ্গেল ভাবে ছোট টপিকসটাকে জিজ্ঞেস করেন, তখন কিন্তু ও বলতে পারে। এই অ্যাসিমিলেশন করার জিনিসটাকে কিন্তু আপনাকে এভরি টাইম ওই একই কথা বললাম যে স্টিমুলেশন দিয়ে, খেলাধুলার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, তাকে বকুনি না দিয়ে তাকে যদি শেখানো যায়, আর পরীক্ষা ভীতিটা তাকে সরাবার জন্যে যদি বারবার পরীক্ষা নেয়া হয়, ছোট স্পেলে পরীক্ষা নেওয়া, আজকাল যেমন সেমিস্টার সিস্টেম চলে এসেছে, তাহলে সেইটাকে যদি সারা বছর সেইটাকে একসঙ্গে কাউন্ট করিয়ে সেইটাকে যদি এভারেজ করা হয়, তাহলে আপনার কিন্তু মনে হয় সেটার অ্যাসেসমেন্টটা ঠিক হয়। দেখবেন ওই যে ছেলেটি স্কুলে এভরিডে ভালো করছে, হুম। তাহলে সেইটা এভরিডে অ্যাসেসমেন্ট করতে ফাইনালে সেই অ্যাসেসমেন্টটা যোগ হওয়া উচিত বলে আমার মনে হয়। তাতে দেখবেন ও কিন্তু এনকারেজড হবে। এ একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে তাকে এভরিডে এনকারেজ করা। তারপরে পরীক্ষার সময় কি হয়, সবাই একসঙ্গে সারা রাত জেগে পড়তে শুরু করে। ওই রাত জাগাটাকে একদম চলবে না। ২ নম্বর হচ্ছে ছোট জিনিসকে সে কিন্তু হয়তো ঠিকমতো ক্যাপচার করতে পারছিল। তাহলে সব জিনিসটাকে যদি একসঙ্গে ক্যাপচার করতে হয় ১০ টা জিনিস হলে, সেটাকে ডিভিশন করে দেওয়া উচিত। যে এই দিন করে তাহলে পুরোটা সে রিভিশন করতে পারবে। আর রেস্ট নেয়া, ফ্লুইড ওই সময় বেশি করে খাওয়া, আর ওই এনকারেজমেন্ট করা, আমার মনে হয় এগুলো করলেই তার পরীক্ষার ভীতিটা অনেক বেশি কমে যাবে। আচ্ছা, রুটিন লাইফ ছোট থেকে মেইনটেইন করা, এটা বাচ্চাদের জন্য কতটা জরুরি তাদের একটা মানসিক ডেভেলপমেন্ট এইসবের জন্য? দেখতে হবে রুটিন লাইফটা বাচ্চা কিরমভাবে অ্যাকসেপ্ট করছে। কিন্তু অনেকে দেখবেন ওটাতে খুব ভালো অ্যাকসেপ্ট করেছে, কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করে না। নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়। তাহলে আমাকে দেখতে হবে যে কিরকমভাবে কোন বাচ্চা কিরকম হচ্ছে। এটা শুনুন, আপনি একদম ছাঁচে ফেলে দিলে চলবে না। আপনাকে দেখতে হবে যে ওই বাচ্চাটা কিভাবে সেটা কোপ আপ করছে। আমার মনে হয়, আর একটা কথা আমি আগেও বলেছি, তার পেরেন্টস কিরকমভাবে থাকছে সে কিন্তু সেটা লক্ষ্য করে। পেরেন্টস রুটিন লাইফ মেইনটেইন করে না। বাচ্চাকে আপনি কিন্তু রুটিন তৈরি করছেন। তুমি এতক্ষণ এটা পড়বে, এতক্ষণ ঘুমাবে, এতক্ষণ খেলবে। অথচ পেরেন্টস এর কোনো রুটিন-টুটিন কিচ্ছু নেই। সেই বাচ্চা কিন্তু কোপ আপ করতে পারবে না। এই জিনিসটা বিরাট ইম্পোর্টেন্ট। তার কারণ বাচ্চারা ভীষণভাবে অনুকরণ প্রিয়। তার এনভায়রনমেন্ট এ কি ঘটছে সেগুলো দেখে কিন্তু তারা শেখে। আচ্ছা, এখনকার দিনে যে এত বেশি কম্পিটিশন সব জায়গায়, প্রতিযোগিতা, স্কুলে প্রতিযোগিতা বা বাইরে যেকোনো কিছু শিখছে সেইখানে প্রতিযোগিতা। এই সবগুলোর ক্ষেত্রে এই যে প্রতিযোগিতায় যে হচ্ছে, সেটা কি একদম হেলদি? আনহেলদি, একদম আনহেলদি। এটা এবং একদমই সেটাকে হেলদি নয়। কিভাবে এবং বাড়ির লোক আমি গাইড করবে? সবসময় বলবো যে কম্পেয়ার করবেন না। আমাকে আমার সমস্ত প্যারেন্টসদের ক্ষেত্রে উদ্দেশ্যে আমি বলব যে, আপনার বাচ্চাকে আপনি বলুন তো এটা লার্ন কর, শেখ। কিন্তু ওর চেয়ে বেশি শিখে যেতে হবে, ও বেশি শিখে গেল তা নয় কিন্তু। জিনিসটা ভালো করে শিখতে হবে। ক্লাসে তো সবাই ফার্স্ট হবে না। তারপরে ও যদি পরবর্তীকালেও কিছু ভালো করে, ভালো পারফরম্যান্স করে তাতে সেটাকেই প্রেজ করা উচিত। কম্পিটিশনটাকে একদম বন্ধ করা উচিত। আমরা কম্পিটিশন কিন্তু আরো আপনা থেকেই আসবে। একদম ছোটদের নিয়ে আমরা যখন নাজেহাল হয়ে উঠি তাদের বিহেভিয়ার বা তাদের খাদ্যাভ্যাস বা তারা খুব জেদ করছে, এই সবকিছু নিয়ে যখন আমরা একদম নাজেহাল, তখন হাতের কাছেই আমাদের চাবিকাঠি আরোগ্যের আজকের অনুষ্ঠান। একজন আমাদেরকে না হোয়াটসঅ্যাপ করেছেন 9903059992 তে। তিনি বলছেন যে, আমার প্রশ্ন হলো ডক্টর রায়ের কাছে যে আমার ছেলে ৩ বছর আ বয়স। বিগত বেশ কয়েক মাস ওর কিন্তু ভীষণ মাত্রায় জেদ চেপে ধরেছে। আর সাথে ওর মা বা আমি কথা বললে কোনো কিছু বারণ করলে সেটা একদম শুনতে চায় না। আমি এবং আমার স্ত্রী দুজনেরই ১ম সন্তান। তাই আমরা ওকে বোঝানোর হয়তো পদ্ধতিতে কোথাও না কোথাও ত্রুটি রাখছি। সেটা তার মনে হচ্ছে।
সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনার কাছে জানতে চাই কিভাবে আমরা আমাদের সন্তানকে ঠিকভাবে বোঝানোর চেষ্টা করব এবং সন্তানকে কিছুটা হলেও জেদ মুক্ত করতে পারবো? পদ্ধতিটি যদি জানান তাহলে কিন্তু খুব ভালো হয়। সৌরভ ঘোষ এটা কিন্তু জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের একটা ফেজে বাচ্চারা এমনি জেদি হয়, পরে চলে যায় সেটা। সুতরাং সেই ডেভেলপমেন্ট ফেজটা যদি এসে থাকে সেটা পরে চলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে জেদ হওয়ার আরেকটা কারণ হলো বাচ্চার সঙ্গে দুজনে বাবা মা উভয়ে কতক্ষণ টাইম দিচ্ছেন। যদি দুজনে টাইমটা ঠিকমতো করে না দেন তাহলে কিন্তু জেদ হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে আর তৃতীয় কথা যেটা আমি বলবো যে এখন তো সব সিঙ্গেল চাইল্ডরা একটু বেশি কিন্তু জেদি হয়। তাহলে ওটাকে জেদমুক্ত করার আরেকটা উপায় হচ্ছে যে ওর যখন বন্ধু-বান্ধবরা আসে, ওদের প্যারেন্টসরা অন্যদের প্যারেন্টসদের সাথে আপনারাও যান এবং বাচ্চাকে খেলাধুলাতে টেক পার্ট করুন। সবাই যখন একসঙ্গে দেখবেন ওই রিক্রিয়েশনাল ব্যাপারে নিজেদের ইনভলভ করতে পারবে, তখন দেখবেন আপনি বাচ্চাদের ইজিলি জেদমুক্ত করতে পারবেন। আচ্ছা, এখনকার দিনে তো মানে ধরুন নিশ্চিন্তে যে বাড়ির বাইরে বাচ্চাদেরকে পাঠাবো সেটা হয়তো অনেক সময় অনেক প্যারেন্টসরাই বা অনেক মা-বাবারা চান না, না। এটা আমি তো বললাম যে প্যারেন্টসদেরও ইনভলভ হতে হবে ওই অনুষ্ঠানে। মানে বেশ। বাচ্চাটাকে আমি ছেড়ে দিয়ে চলে এলাম, আমি গেলাম না। তাহলেও তো সেখানে প্যারেন্টসদের ইনভলভমেন্ট হলো না। তাহলে তো সে কিভাবে ডাইরেক্টেড হচ্ছে, তার পিয়ার্সরা কেমন আছে, তার উপরে তো সেটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। সুতরাং প্যারেন্টসদের সেখানে ইনভলভ হতে হবে। তবে সেটা একটা এজ পর্যন্ত। তারপরে আস্তে যখন নিজেদের কিছু ওদের কিন্তু চায় আমরা যাবো। এখনো আমার সঙ্গে বাবা-মা যাবে কেন? সুতরাং ফেজ অনুযায়ী দেখতে হবে সে কিরকম তার সাইকোলজিটাকে আপনাকে স্টাডি করে তাকে কিন্তু আপনাকে বড় করতে হবে। ফেসবুক লাইভে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমিতা রায় খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তিনি জানিয়েছেন। কৃষ্ণা ভৌমিক তিনিও আছেন আমাদের সাথে ফেসবুক লাইভে। রবীন মান্না তিনিও আছেন আমাদের সাথে ফেসবুক লাইভে। ফেসবুক লাইভে যারা সবে মানে ভাবছেন যে ফেসবুকে দেখব, না ভেবে চটপট চলে আসুন 100.1 এফএম গোল্ডের তুমি যখন অফিসিয়াল পেজে ফেসবুকের কথা বলছো, ফেসবুকে একজন জানিয়েছেন কমেন্টে, হ্যাঁ, কমেন্টে, ফেসবুকে। হুম। তিনি বলছেন যে নমস্কার জানিয়েছেন ডাক্তারবাবু সহ সকলকে। শিশুদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, অসাধারণ উপস্থাপনা এবং সঞ্চালনা। প্রশ্ন ও উত্তরে খুবই সমৃদ্ধ হচ্ছি। আমার প্রশ্ন রয়েছে একটি। আমার নাতনি বছর হচ্ছে ৫ বছর বয়স এবং ভীষণভাবে চঞ্চল। পড়তে উঠে যাচ্ছে এবং মোবাইল ছাড়া খেতে বসবে না। এবং সেই সময় যদি কোনো খেলনা দেওয়া হয়, সেই খেলনা সে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কান্নাকাটি করছে এবং নিজে হাতে সে খেতেও চাইছে না। এই মোবাইল আসক্তি থেকে কি করে বের হওয়া যাবে? আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে শিশুদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যিনি মেসেজ করেছেন যাদবেন্দ্র পান্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। যদিও ডক্টর রয় একদম ১ম এই এই মোবাইল আসক্তি এবং সেই সঙ্গে খাওয়া-দাওয়ার রিলেশন তিনি বলেছেন। তবুও আরো একবার তবুও যেহেতু আমি আবার বলে দিচ্ছি, হুম। এই মোবাইল থেকে আপনি ডাইরেক্ট মোবাইলটা কাড়িয়ে নিলে সে কিন্তু আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তাকে তার অন্য এভিনিউ দিতে হবে। যে মোবাইলটা নেই তাহলে সে কি করবে? আমরা আগে ছোটবেলায় কি হতো? গান গেয়ে মা-বাবা গান শুনিয়ে এরম করে খাওয়াতো। আস্তে ওরমভাবে বা আপনাকে সোনার কাঠি, অ্যা হীরের কাঠি হ্যাঁ, গল্প ছিল। গল্প শুনিয়ে ঠাকুরমার ঝুলি ছিল। তারপরে হচ্ছে কি বিভিন্ন রিক্রিয়েশনাল ইয়েতে আর আমি রসগোল্লার আমি গাছ আমি রসগোল্লার গাছ ছিল। হ্যাঁ, রসগোল্লার গাছ ছিল, রাবড়ির গাছ ছিল। রাবড়ি গাছ ছিল। তারপরে হচ্ছে কি আমরা বললাম যে একসঙ্গে খেতে বসে না। বাচ্চাটাকে খাওয়াচ্ছে এবং অনেক সময় প্যারেন্টসরা ধরুন ১ বছর ১.৫ বছর বাচ্চা হয়ে গেছে, না এটা বাচ্চাকে দেয়া যাবে না। এটা বাচ্চাদের জন্য নয়। কিন্তু আমরা বলি ১-১.৫ বছরের বয়স থেকে বড়দের মতো সবকিছুই খাওয়াতে পারবে। কিন্তু অ্যামাউন্টটা হয়তো বেশি খাবে না। সুতরাং ওই বাচ্চার ওইটা করতে গেলে তাহলে কিন্তু সে ১ম হচ্ছে খাওয়াতে তাকে ইন্টারেস্ট তৈরি করতে হবে। ফোর্স ফিডিংটা বন্ধ করতে হবে। মোবাইলের আলাদা এভিনিউ তাকে দিতে হবে। এইগুলো যদি আপনি দেন বা ধরুন একসঙ্গে আপনার বাড়িতে হয়তো একটা বাচ্চা। তখন আপনি বাড়িতে অন্য বাচ্চাদের থেকে একদিন পার্টি করান। দেখবেন সেদিন কিন্তু সে ভালো খাচ্ছে। তখন কিন্তু সেখানে আর মোবাইল নেই। ও নিজেরা গল্প করতে একসঙ্গে দেখবেন খাবে। তাই এইগুলো যদি করা যায় আমার মনে হয় ওই জায়গা থেকে যাবে। এবং শুধু মোবাইলে খাদ্যাভ্যাস না, আমি তো আরো অনেকগুলো খারাপ দিক বলেছি। ইভেন রাত্রেবেলা মোবাইল একদম সার্ভ করা উচিতই নয়। মোবাইল রাত্রে যদি দেখা হয় তাহলে কিন্তু ঘুমের ডিস্টার্বেন্স পরে হয়ে যায়। ওই যে মেলাটোনিন সিক্রেশন যেটা হয় সেটা নিয়ে ডিফেক্ট হয় এবং বাচ্চা যদি ঠিকমতো করে রাতে না ঘুমায় পরবর্তীকালে
দিনের বেলা সে খিটখিটে মেজাজের হবে, সে খুব অ্যাগ্রেসিভ হবে, তার মেন্টাল হেলথ ঠিক মতো করে তৈরি হবে না। বেশ, আমাদের একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন। সংঘমিত্রা ঘোষ, কাকিনাড়া, ভাটপাড়া থেকে বলছেন, শিশুদের আহারের জন্য ফলের রসের সঠিক সময়টা কখন? আরো পরে, ধরুন ৬ মাসের নয়। এরা ধরুন ১ বছর ১ বছর হলে তখন দেয়া যেতে পারে। কিন্তু আমি বললাম ফলের রসের চেয়ে অলওয়েজ ফলটা পুরো খাওয়ানো বেটার। তখন তাহলে সে ফাইবারসটাও পাবে, রসটাও তো সে পাচ্ছে। হুম। তাহলে সে ফাইবারসটাও পাবে। এবং আমার মনে হ্যাঁ, হয় তিনি এটাও জানতে চাইছেন যে এটার সাথে যে কোন সময়, মানে দুপুরে না বিকেলে, কোন সময়টা খাওয়ানো যায়? বা কোনো খাওয়ার আগে পরে এরকম কি কোনো রয়েছে কিছু রুলস? না এরকম কোনো রুলসই নেই। যেহেতু ফাইবারস গুলোকে হজম করার পক্ষে একটু অনেক সময় অসুবিধা হয়। অনেকে বলেন রাত্রের দিকে না খেতে বলে। কিন্তু দিনের বেলা অন্য সময় দেয়া যাবে। খাওয়ার আগে যদি আপনি খাওয়ান, আমি মোটা বাচ্চাদের ক্ষেত্রে বলব খাওয়ার আগে খাওয়ান। তখন কিছুটা তার পেট ভরে গেল। কিন্তু যারা রোগা বাচ্চা তাদেরকে আমি বলব খাওয়ার পরে খাওয়ান। তার মানে ফলস এগুলো কিন্তু আপনার ওয়েট এগুলো খুব একটা বাড়ে না। ওয়েট যাতে কম করতে হেল্প করে। এটা কিন্তু আপনার অন্যান্য জিনিসগুলো নিউট্রিশন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি টা খুব হিডেন হ্যাঙ্গার বলে হয়। সেটা মানে কিন্তু আপনি ফল থেকে বলছেন যে বাচ্চার যে ওয়েট হবে সেই ওয়েটের উপর নির্ভর করে খাওয়ার যে টাইমিং, রুটিনটা তৈরি নিশ্চয়ই, করা, নিশ্চয়ই। টাইমিংটা। এখন আমার যেটা একটা রোগা বাচ্চা হবে তাকে তো আমি কার্বোহাইড্রেট আরো বেশি করে একটু দিই। কিন্তু যে মোটা হয়ে যাবে তাকে তো কার্বোহাইড্রেট প্রোটিন আমি আরো একটু কম করব। তাকে তো ফ্রুটস আর ভেজিটেবলটা বেশি করে খাওয়াবো। বুঝতে পেরেছেন আমি যে ব্যাপারটা বলছি? আমি ১ম এই বলেছি হুম। এই ওয়েটটা নির্ভর করে আপনি যে এনার্জি ইনটেক এবং এনার্জি এক্সপেন্ডিচার এর মধ্যে যে ব্যালেন্সটা। হুম। যদি আমি এনার্জি ইনটেকটা বেশি করে ফেলি, এক্সপেন্ডিচারটা যদি কম করি, তাহলেই কিন্তু আমি ওবেস হব। আর দুটোর মধ্যে যদি ব্যালেন্স থাকে, তাহলেই কিন্তু আমার হেলথটা ঠিক থাকবে। আচ্ছা, বেশ। আবার একটু মেসেজে আমরা চলে যাচ্ছি সরাসরিভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে আমাদের এফএম গোল্ডের পেজে মেসেজ করছেন আমার নাতনি, দাদু মেসেজ করছেন। আমার নাতনি, তার ৩ বছর বয়স। বাড়িতে সবাই বড়, কোনো ছোট বাচ্চা নেই। শুধু স্কুলে গেলে কিচ্ছু বাচ্চার সঙ্গে সে সঙ্গ পায়। এতে কি ওর মানসিক বিকাশের কিছু সমস্যা হতে পারে? রবীন মান্না মজুমদার, পাঁচলা, হাওড়া থেকে জানতে চেয়েছেন ডক্টর রয়ের কাছে। তাহলে আপনি পাড়াতেও অন্তত অন্য বাচ্চাদের সঙ্গে একটু ইন্টারেকশন করুন। মানে দাদু দিদা হয়তো টাইম দিচ্ছে কিন্তু ওদের টাইমটা কিন্তু নিজেদের বয়সী বাচ্চাদের সঙ্গে টাইমটা দিলে তাদের মেন্টাল ডেভেলপমেন্টটা আরো বেটার হয়। বেশ, ফোনে আ আছে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। ফোনে নিয়ে নিই, আমরা আসছি কথায়। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, নমস্কার দিদি। পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। বলুন। হ্যাঁ, দিদি বলছি যে বাচ্চাদের সাথে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে মানুষ মানে বাচ্চাদেরকে যে শারীরিক আর মানসিক দুটো দিকই একসাথে মানে গ্রো আপ করতে চাই। তো তাহলে কোন খাবারটা বেশি দিলে ওদের উপযুক্ত হবে? আর আরেকটা প্রশ্ন আছে দিদি ডাক্তারবাবুর কাছে যে একটু আগে ডাক্তারবাবু বললেন না যে মানে ফিজিক্যাল আর মেন্টাল একটা কানেকশন রয়েছে অবশ্যই, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাই যে ফিজিক্যাল হয়তো তারা খুব ডেভেলপ গ্রো আপ করে গেল কিন্তু মেন্টাল দিকটা তারা বাচ্চা বাচ্চা ব্যাপারটা রয়েছে। তারা অনেক সময় ফিজিক্যালি গ্রো আপ করলো না কিন্তু তারা দেখা যায় মেন্টালি অনেকটা ম্যাচিওর। মানে এটা কি থেকে হয় একটু যদি জানতে পারি ভালো হয়। হ্যাঁ, আপনি একটা ভালোই কোয়েশ্চেন করেছেন। আমরা যখন একটা বাচ্চার মানসিক ডেভেলপমেন্ট এর কথা ভাবি, হুম। আমরা অনেকগুলো কম্পোনেন্ট বলি। একটা কম্পোনেন্ট বলি মোটর মাইলস্টোন। মোটর মাইলস্টোন মানে বাচ্চা কখন বসতে শুরু করলো, কখন ঘাড় শক্ত হলো, কখন দাঁড়াতে পারলো, কখন হাঁটতে পারলো, এইগুলোকে অ্যাসেস করা। আরেকটা যেটা বলা হয় সেটা কগনিটিভ মানে তার বুদ্ধি কেমনভাবে হচ্ছে সেইটা দেখা। হুম। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি যে ইমোশনাল সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট এর সঙ্গে কে সেরকমভাবে রিঅ্যাকশন করছে। এরকম আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কখন সে কি ধরনের কথা বলছে। হুম। এই ৪ টি ধরনের কম্পোনেন্ট দিয়ে আমরা কিন্তু ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করে থাকি। যদি কোনো বাচ্চার দেখা যাচ্ছে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে অথচ মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে না, সে ধরুন আমি আপনাকে বলছি একটা অটিস্টিক বাচ্চা, সে কিন্তু ফিজিক্যালি একদম ফিট। কিন্তু সে কথা ঠিকমতো করে বলতে পারে না। সে কমিউনিকেশন ঠিকমতো করে করতে পারে না। সে চোখে চোখ রেখে কনট্যাক্ট করতে পারে না। তাহলে এরকম যদি হয় তার মেন্টাল হেলথটা হ্যাম্পার হচ্ছে অথচ ফিজিক্যাল হেলথটা ঠিক আছে। আমাকে দেখতে হবে সে কোনো মানসিক রোগে ভুগছে কিনা। তাহলে আমাকে সেখানে মানসিক রোগের ডাক্তারের কাছে সেখানে এনালাইসিস করতে হবে। আর তাছাড়া মাইলস্টোন যদি যেগুলো আমরা বলি সেগুলো ডিলেট হলে আপনাকে কিন্তু কোনো শিশুরোগ বিশেষজ্ঞর কাছে বা কোনো ডেভেলপমেন্ট স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। তখন শুধু আপনি কখন বসলো, কখন দাঁড়ালো এটা ছাড়াও
অনেকগুলো আমাদের টুলস থাকে। সেই টুলস থেকে আমরা অ্যানালিসিস করে বার করতে পারি সে কিস থেকে ভুগছে, এবং সেটা যদি আর্লি স্টিমুলেশন করে দেয়া যায় সেটা অনেকখানি ইমপ্রুভ হয়। এটা তো একটা হলো ফিজিক্যালটা ঠিক আছে, মেন্টাল। আবার দেখা গেল যে তার মেন্টাল একদম পুরোপুরি ঠিক আছে। সে কিন্তু ফিজিক্যালি হাঁটতে চলতে তার অসুবিধে হচ্ছে। সেখানে দেখতে হবে তার কোনো মাসেল ডেভেলপমেন্টের গন্ডগোল হয়েছে কিনা, তার কোনো হাড়ের ডেভেলপমেন্টের কথা গন্ডগোল হচ্ছে কিনা। সেখানে তার মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু তার ঠিক থাকবে। অথচ সে হাঁটা চলা এইসব জায়গায় কিন্তু গন্ডগোল আসতে পারে। তাহলে সেইখানে আমাকে ওই লাইনে তখন ট্রিটমেন্টের দিকে যেতে হবে। আর যদি দেখেন যে পুরোটা গন্ডগোল হচ্ছে, তার ফিজিক্যাল এবং মেন্টাল দুটো ডেভেলপমেন্টেই গন্ডগোল হচ্ছে, তাহলে সেটা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আমরা বলে থাকি। সেখানে আমাকে ওই সেরিব্রাল পলসি, মানে জন্মাবার সময় ঠিকমতো করে জন্মালো না, বার্থ এসপেক্সিয়া, এইসবগুলোর আপনি যেটা বললেন যে কারো ফিজিক্যাল হয়েছে অথচ মেন্টাল হয়নি, কারো মেন্টাল হয়েছে অথচ ফিজিক্যাল হয়নি। এই বিভিন্ন অ্যানালাইসিস গুলো করে দেখতে হবে। সেই জন্য আপনাকে কোনো শিশুরোগ বিশেষজ্ঞ বা ডেভেলপমেন্ট স্পেশালিস্টের সঙ্গে আপনাকে যোগাযোগ করে সেইখানে কিন্তু যে সে অ্যানালিসিস করে সেইটা ট্রিটমেন্ট করাটা জরুরি বলে আমি মনে করি। কিছু গার্জিয়ানদের ক্ষেত্রে দেখা যায় যে মা-বাবার অতিরিক্ত শাসন বাচ্চার উপর কতটা ক্ষতি হতে পারে? আমি প্রথম থেকেই বললাম যে লাভ, লাভ অ্যান্ড প্রেজ, মানে ফিজিক্যাল পজিটিভ ইনফোর্সমেন্ট, এই তিনটেকেই কিন্তু বাচ্চাকে বেড়ে উঠতে হেল্প করে। অনেকে ভাবেন আগে তো স্কুলে মাস্টাররা বেত দিয়ে মানতো, তখন এত বোধহয় গন্ডগোল ছিল না, কিন্তু তখন গন্ডগোল করার মতো চারদিকে এত এনভায়রনমেন্টও ছিল না। আজকে এভিনিউ অনেক হয়ে গেছে। সুতরাং এই তিনটে জিনিসকেই দেখতে হবে। বকুনি দিলে কি হবে, সে তার মনের কথাটা প্যারেন্টসের কাছে এক্সপ্রেস করতে পারবে না। সে যদি ঠিকমতো করে এক্সপ্রেস না করতে পারে তাহলে তো আপনি রুটে যেতে পারবেন না, ট্রিটমেন্টই করতে পারবেন না। সুতরাং বকুনিটা কিন্তু একদমই ঠিক নয়। যেমন কারো বেড ওয়েটিং হয়, তখন আমরা বলি সেটা হয়তো তার সাইকোলজিক্যাল ডিপ্রেশনের সঙ্গে সে বিছানা ভেজাচ্ছে। কিন্তু তাকে যদি বকতে থাকেন সেটা কোনোদিন কিন্তু ভালো হবে না। সুতরাং এই যে পানিশমেন্ট বা বকুনি বা কম্পিটিটিভ মনোভাব তৈরি করা, এগুলো কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহায়ক নয়, না, এবং এই এটা ক্ষেত্রে অনুকূল পরিবেশ নয়। ডক্টর রয়, এই ক্ষেত্রে বলছি, ধরুন এই জায়গাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। প্রচুর এরকম গার্জিয়ান রয়েছে, মা-বাবা রয়েছে, যারা বাচ্চাকে ভীষণভাবে তারা শাসনে রাখেন, এবং বাচ্চার মধ্যে যে ভয় বা ভীতির যে আপনি যে কথাটা বললেন যে তার ভেতরের কথা তো সে বলতে পারবে না, সে প্রকাশ করতে পারবে না, সে সামনে আনতে পারবে না। এই জায়গা থেকে কি করে সেই মা-বাবা উত্তরণের দিকে যাবে, এগিয়ে যাবে কি করে? সেই সেই গার্ডিয়ান যদি সেটা কিন্তু তার কাছে সহজে হবে না। হ্যাঁ, সেটাই বলছি। সেটা দেখতে হবে নিয়ারেস্ট কোন রিলেটিভ আছে কিনা, যাকে সে পছন্দ করে, যার প্রতি তার কনফিডেন্স আছে, তাদেরকে আস্তে আস্তে ইনভলভমেন্ট করে বাবা মাকেও নিজের ওই ক্যারেক্টারটাকে চেঞ্জ মানে করতে আপনি হবে। বলছেন মা বা বাবা যারই হোক না কেন, যার এই ক্যারেক্টারিস্টিক সে অলরেডি জেনে গিয়েছে, বুঝে গিয়েছে, অন্য কোনো থার্ড পারসন কে তার যাকে যে নিয়ারেস্ট পছন্দ হতে করে পারে। সেটা দিয়ে করে, এবং মা বাবা নিজের ক্যারেক্টারটাকেও চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে বাচ্চার মন খারাপের কথা। তো বড়দের তো প্রায়ই আমরা শুনি যে ডিপ্রেশনে যাচ্ছে। বড়দের ক্ষেত্রে শুনি। বাচ্চাদেরও কি ডিপ্রেশন হ্যাঁ, হয়? অ্যাডোলেসেন্সে তো প্রচুর ডিপ্রেশন হয়। অ্যাডোলেসেন্সে প্রচুর আজকাল একদম ধরুন এত বেশি ক্যারিয়ারিস্টিক সব হচ্ছে। আমার ছেলেকে ডাক্তার বানাতেই হবে। হুম, সে হয়তো ছবি আঁকতে ভালোবাসে। হুম। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতেই হবে। সে ম্যাথামেটিক্স করতে, ওইসব করতে একদম পছন্দই করে না। পরে যখন ওই জায়গায় সে চলে গেল, হুম। সে পারফর্ম করতে পারছে না। সে কিন্তু ডিপ্রেশনে যাচ্ছে। এবং তার পিয়ার্স গ্রুপের সঙ্গে যদি ঠিকমতো না হয়, সে বিভিন্ন ধরনের অ্যাডিকশন এর দিকে যাচ্ছে। বিভিন্ন খারাপ সঙ্গে পড়ে খারাপ জায়গায় যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে অ্যাডোলেসেন্স গ্রুপটাতে তো প্রচুর হয়ে থাকে। সুতরাং আমাকে ওর সঙ্গে মিশতে হবে। এই যে ধরুন 'থ্রি ইডিয়টস' তো আমরা সবাই সিনেমা, খুব পপুলার সিনেমা দেখেছেন। ঠিক। সেখানেও দেখেছেন যে কে কোনটার দিকে যেতে চাচ্ছে। সে ইঞ্জিনিয়ার ছিল, একজন ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু সে ফটোগ্রাফার হতে ফটোগ্রাফার চাইছে হতে কেউ, চায়। কেউ হ্যাঁ। সুতরাং সেইটা যদি তাকে আমি এভিনিউটা দিই, তাহলে তার কিন্তু মানসিক হেলথও ভালো হবে। সে কিন্তু গুড পারফর্মারও হবে। আচ্ছা, এই যে ধরুন আমাদের বাড়িতে মানে বাবা-মার মধ্যে যদি কোনো রকমের আ কোনো ঝগড়া থাকে বা কোনো রকমের চাপানুতোর কিছু অসুবিধা যদি থাকে, ইন্টারনাল ক্ল্যাশ থাকে ক্লাস মা-বাবার থাকে, মধ্যে। সেই ক্ষেত্রে বাচ্চাটার উপর কতটা এফেক্ট করে বা সেই ভীষণভাবে এফেক্ট করে। পরিবেশটা ভীষণভাবে এফেক্ট করে। করে মানে ভীষণভাবে এফেক্ট করে। সিঙ্গেল যখন, ইভেন শুধু ঝগড়াঝাটি নয়, সিঙ্গেল মাদার আজকাল তো আমরা অনেকেই দেখি। সিঙ্গেল প্যারেন্টস গ্যাপ করে, সেটাতে কিন্তু অনেকটা ইনভলভমেন্ট তবে যিনি থাকছেন। আদারওয়াইজ এটাও কিন্তু বাচ্চার মানসিক হেলথের উপরে অনেকখানা এফেক্ট করে। কিন্তু ধরুন কথা বলার সময় বা ঝগড়াঝাটি যদি হয়, সেটার ক্ষেত্রে কি বাচ্চাকে সেখান থেকে সরিয়ে দেওয়া উচিত বা কি করণীয়? প্রথম কথা, ওটা করাই উচিত না।
এটা তো একদম ডাইরেক্ট কথা উচিত নয়। আপনি হাসব্যান্ড ওয়াইফ কোথায় ঝগড়াঝাটি করবেন, এটা তো হেলদি পরিবেশই নয়। এটা প্রথম কথা হচ্ছে সরিয়ে দেয়া নয়। ঠিক। এটা ঝগড়াঝাটিটা করাই উচিত নয়। এটা ১ নম্বর। আর আরেকটা জিনিস আমি বলব, আপনি বলতে পারেন তো হাসব্যান্ডের সঙ্গে ওয়াইফের এই জিনিসটা মিলছে না, সে তো ঝগড়াঝাটি করবে। লাইফ ইজ ফুল অফ কম্প্রোমাইজেশন সবকিছু ব্যাপারে। সেইখানে আপনাকে কিন্তু দুজনকে দুজন এরকম প্যারালাল ভাবে গেলে কিন্তু লাইফ ভালো হবে না। দুজনকে দুদিক থেকে বেঁকে আসতে হয়। আপনার সন্তানকে যদি আপনি বড় করতে চান, মানসিক ঠিক করতে চান, সেখানে কিন্তু ঝগড়াঝাটিটাকে আপনাকে বন্ধ করতে হবে। সরিয়ে দেওয়াটা কিন্তু ঠিক নয়। মানে জিনিসটাকে বন্ধ করাটাকে আমি সবচেয়ে বেশি জোর দেব। বেশ। আচ্ছা, এই যে ধরুন বা আমি কিছুদিন আগেই শুনছিলাম আমার এক পরিচিতর থেকে যে সে একটা ভালো নামজাদা স্কুলে পড়ে তার সন্তান। সেখানে প্যারেন্টস টিচার মিটিং হয় এখন। সেখানে গিয়েছে এবং সেখানে তাকে বলা হয়েছে যে সকালবেলার খাবারে কোনো রকম মিষ্টি জাতীয় খাবার যাতে না যায়, তাতে নাকি বাচ্চার পড়াশোনা করতে বা অনেক বেশি সে চঞ্চল হয়ে যায়। তো এটা কতটা ঠিক? মিষ্টি জাতীয় খাবার কি সকালে একদম এখন দেওয়া উচিত ধরুন নয়? এটা ওয়েস্টার্ন লিটারেচার থেকে আমাদের দেখা হচ্ছে। ওদের তো ওখানে খুব ছিল। এখন বলছে যে সুইটসটাকে যতটা এভয়েড করা যায়। আপনি সুইটস বলতে এক্সট্রা সুইট একদমই খাবেন না। এতে কিন্তু এফেক্ট করে, ব্রেনের উপরেও এফেক্ট হয়। কিন্তু আপনি একটা ফল খাচ্ছেন, ধরুন আপেল খাচ্ছেন, সেটাতে কিন্তু মিষ্টত্ব আছে। সেখানে কিন্তু সেই সুইটটা সেটা কিন্তু আপনি নিতে পারবেন। হুম। কিন্তু এক্সট্রা যে সুগার এটাকে খেতে মানা করছে। এক্সট্রা সল্ট সেটাকেও কিন্তু খেতে মানা করছে। দেখা যাচ্ছে এটা কিন্তু আনহেলদি ফর আওয়ার বডি। এটা কিন্তু বলা হচ্ছে। আর যেটা আমি বলছি আমাদের আলোচনার যে বিষয়বস্তু যেটা ছিল যে বৃদ্ধি এবং বিকাশ এই দুটো তো মেইন টপিকস। হুম। বৃদ্ধির জন্য আমি বলবো যে হাইট, ওয়েট এগুলোকে এবং হেড সার্কামফারেন্স এগুলো কিন্তু রেগুলার মেজারমেন্ট করে ওই যে চার্ট তাতে প্লট করা উচিত অ্যাকর্ডিং টু বয়স। যেটা আমি প্রথমের দিকে বললাম, যেটা সাবজেক্টিভ ব্যাপারটা অবজেক্টিভে কনভার্ট হয়ে যায়। তাহলে আমার ওয়েটটা কিরকম বাড়লো, হাইটটা কিরকম হলো, ঠিকমতো আছে কিনা। অনেক পেরেন্টস এসে বলে যে আমার বাচ্চাটা কতটা বাড়বে। সেইটাও কিন্তু ম্যাটারনাল হাইট এবং প্যাটার্নাল হাইট দিয়ে একটা প্রেডিকশন করা যায়। এবারে হচ্ছে কারো ক্ষেত্রে দেখবেন ওয়েট খুব বেড়ে গেছে কিন্তু হাইটটা বাড়েনি। সেখানে কিন্তু এক ধরনের ডিজিজের দিকে ক্লু করে। যেখানে ওয়েট হাইট দুটোই সমভাবে কমে গেছে সেটা এক ধরনের ডিজিজের দিকে ক্লু করে। আর দেখা যায় দুটোই যদি ঠিকমতো করে বাড়ছে সেটা কিন্তু একটা সুস্থ বাচ্চার লক্ষণ। দ্বিতীয় হচ্ছে হেড সার্কামফারেন্স। হেড সার্কামফারেন্স মেজারমেন্টটা বিরাট ইম্পর্টেন্ট। এখন হেড সার্কামফারেন্সটার সঙ্গে আমাদের ব্রেনের বৃদ্ধিটা নির্ভর করে। হেডটা যে পরিমাণে বাড়ছে সাথে সাথে কিন্তু ব্রেনটাও বাড়ে। যেটা আমি বললাম ২ বছর পর্যন্ত খুব সুন্দরভাবে বাড়ে। মাদ্রি যখন জঠরে বাচ্চা থাকে তখন থেকেই কিন্তু এই আমাদের বুদ্ধিটা তৈরি হতে শুরু করে যায়। সুতরাং সেখানে মায়ের ডায়েটটা, মায়ের সাইকোলজিটার এফেক্ট যায়। ৫ বছরে মোস্ট অফ দ্যা আমাদের ব্রেন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু ওই ফাইবারের মধ্যে নিউরনালের মধ্যে ইন্টারেকশনটা কিন্তু সারা জীবন পর্যন্ত হতে পারে। আপনি যত এনভায়রনমেন্ট এ যাচ্ছেন, যত ইন্টারেকশন করছেন সেইটা। কে আছেন এখন আমাদের হ্যালো, ফোনে সরাসরি? হ্যালো। নমস্কার, নমস্কার। বলুন, নমস্কার। হুম। আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। হুম, বলুন। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। হুম। বলছি বড় বাচ্চাদের ব্যাপারে কিছু জানার আছে? বড় বাচ্চা মানে কত বড়? বয়সটা বড় বলুন। বলতে এই মানে ১২ পার হয়েছে এই হ্যাঁ, নভেম্বরে। বলুন। চট করে শুধুমাত্র প্রশ্নটা। হ্যাঁ, বলছি ওর হাইটটা ৫ ফুট হাইট আছে। হুম। ওর নাতনি, আচ্ছা। আমার নাতনি ৫ ফুট হাইট আর ওজন হচ্ছে কিছুদিন আগে ওজন হয়েছিল ৩৭ কেজি। বেশ। এদিকে সব ঠিক আছে। হুম। হুম। খাওয়া-দাওয়া মানে এদিকে সব বুঝতে ঠিক পেরেছি। রয়েছে। আপনি জানতে চাইছেন যে ঠিক আছে কিনা বয়স আন্দাজে, তাই তো? বয়স আন্দাজে বেশ, ওজনটা ঠিক শুনতে রয়েছে থাকুন। কিনা? শুনুন আমি একটা সংক্ষিপ্ত হিসেব দিচ্ছি। ১ম এ ওয়েটটার ব্যাপারে। একটা বাচ্চা যখন জন্মায় অ্যারাউন্ড ৩ কিলো হয়, সেটা তারপরে ৩ গুণ বেড়ে 9 থেকে 8 থেকে 10 কিলোর মধ্যে ১ বছর বয়সে হয়। তারপরে প্রত্যেক বছর ২ কিলো করে বাড়তে থাকে। সেটা ধরুন ২ বছরে ১২ কিলো, ৩ বছরে ১৪ কিলো, ৪ বছরে ১৬ কিলো এরমভাবে হতে থাকে। 6 ইয়ারের পরে আপনি সেটাকে ৩ দিয়ে গুণ করতে পারেন। ৬ বছরে এটা ১৮ কিলো হতে পারে। আপনার বাচ্চাটি বললেন যে ১২ বছর বয়স। হুম। সেখানে ৩ বারং ৩৬ কেজি, সেখানেও ৩৭ কেজির মতো আছে। সুতরাং ওয়েটটা আপনি বুঝে গেলেন কিরকম ব্যাপারটা রয়েছে। তার এবারে মানে একদম হচ্ছে ঠিকঠাক। হ্যাঁ, এবারে হচ্ছে হাইটের ব্যাপারটা। হাইটের ব্যাপারে দেখতে হবে যেটা আমি আগেই বললাম আপনাকে যে বাবা-মার হাইট কেমন আছে। এখন বাবার যেহেতু ফিমেল বললেন, বাবার হাইট, মায়ের হাইট -12 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে তার আল্টিমেট হাইটের একটা মোটামুটি প্রেডিক্টিভ ভ্যালু।
এরপরে হচ্ছে তা সত্ত্বেও আপনার যদি ওকে মনে হয় যে শর্ট হাইট হচ্ছে, ৫ ফুট হাইট, আপনার শর্ট হাইট যদি হচ্ছে, তাহলে আমরা আরেকটি পরীক্ষা করতে পারি। সেটা হচ্ছে বোনের এজ কত? বাচ্চাটির বোনটার এজ কত? এটা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে খুব ভালো মতো টেস্ট করার ব্যবস্থা আছে। মানে হাড়ের বয়স। হাড়ের বয়স। হুম। এবারে যদি দেখা যায় হাড়ের বয়সটা ওই ১২ বছরের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওর আর হাইট বাড়বে না। আর যদি দেখা যায় ও দেখাচ্ছে ৮ বছর বা ১০ বছরের হাড়ের হাইট দেখাচ্ছে, হুম, তাহলে কিন্তু তার কারণ খুঁজে বার করতে হবে কেন শর্ট হাইট হলো। হুম, সেখানে কিন্তু তার ট্রিটমেন্টের ব্যাপার আছে। ঠিক। বেশ, এটা কিন্তু বেশ অন্য ধরনের একটা একদম। জানা গেল। আমাদের ফোনে সঙ্গে ফোনে রয়েছেন আছে আরো মৌসুমী। কেউ। কে আছেন আমাদের সাথে? নমস্কার। কার সাথে কথা বলছি? আমি নমস্কার, আমি তন্মুক্ত দেবুজ্জামান ভৌমিক বলুন। বলুন। বলছি। আজকের অনুষ্ঠানের বিশেষ প্রেক্ষিতে একটা কথা ডাক্তারবাবুকে জানতে চাই যে একটি মাত্র সন্তান বাবা মায়ের হুম, যদি সে যদি হয় সাধারণভাবে, তাহলে যাদের একাধিক সন্তান তাদের কি সন্তানরা সবাই যদি হতে পারে? এমন কোনো কি নিয়ম বা নিষ্ঠার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? যা করে একটু আলোচনা করবেন। বেশ। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করুন তো। যদি একটি বাচ্চা জেদি হয়, তাহলে কি অন্য বাচ্চা বা অন্য ভাই বোনেরা তারাও কি জেদি হবে? ও, একটি বাচ্চা অমর জেদি ভৌমিক হলে অন্য প্রশ্ন করেছেন। বাচ্চারা, এটা কিন্তু না। এটা কিন্তু সবসময় নয়। হুম, এটা দেখতে হবে সেই কোন এনভায়রনমেন্টে বড় হলে সেটা হতে পারে। আপনি সেই এনভায়রনমেন্ট থেকে অন্য একটা এনভায়রনমেন্টে বড় হচ্ছে দেখবেন। হুম, সেখানকার এনভায়রনমেন্ট, আমি কি বললাম যে হুম, জেনেটিক্স এর একটা রোল আছে ঠিকই। হুম, কিন্তু সবটা জিন রিলেটেড নয়। বেশ। জেনেটিক্স ছাড়া এপিজেনেটিক ফ্যাক্টর বলে আমরা একটু কথা বলে থাকি। এপিজেনেটিক ফ্যাক্টর মানে কোন এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে। এনভায়রনমেন্টটা যদি পরিবেশটা অনুকূল হয়, তাহলে কিন্তু সে জেদি হবে না। এই হলো এনভায়রনমেন্টের একটা বিরাট ভ্যালু আছে। আর যেটা অলরেডি আমরা বারবার বলছি, নিউট্রিশনের একটা বিরাট ভ্যালু আছে। ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ আর কোরিলেটেড। আরেকটা জিনিস যেটা বললাম, আপনি সে স্টিমুলেশনটা কেমন পাচ্ছে বাইরে থেকে। হুম, স্টিমুলেশনটা কিন্তু তার বিভিন্ন বিহেভিয়ারাল এনভায়রনমেন্টের উপরে নির্ভর করে। আপনি একটা পরিবেশে বড় হচ্ছেন, সেখানে দেখছেন সবাই খুব ভদ্র, তাদের প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো। আরেকটা পরিবেশে বড় হচ্ছেন, সেখানে চোর-ছাচোরে ভর্তি। সেখানে কিন্তু জিন নয়, সেই পরিবেশ কিন্তু তাকে চেঞ্জ করে দেবে। ডক্টর সুতরাং রয়, একটা বিষয় যেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে কার্টুনের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। কিন্তু একটা সময় যে কার্টুন ছিল, সেই কার্টুনের থেকে আজকে কিন্তু অনেকটাই যুগের সঙ্গে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কার্টুন অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে। আগে যেরকম হাদা ভোদা, নন্টে ফন্টে থেকে শুরু করে বাটুল দি গ্রেট বা চাচা চৌধুরী, টিনটিন এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন হরেক টেলিভিশন চ্যানেল, হরেক কার্টুন চ্যানেল, এবং সেখানে নানান রকমের কার্টুন। এমনকি কার্টুনের মধ্যে মার্ডার শব্দ ইউজ করা হচ্ছে, কার্টুনের মধ্যে রাইফেল থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র রয়েছে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অন্যতম বিষয়। এই বিষয়ে আপনার কি মতামত? আপনি আবার ঘুরে ফিরে সেই স্ক্রিনিং টাইমের ব্যাপারে এলেন। সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং টাইম এখানে এলেন। আমি তো অলরেডি গাইডলাইন বলেছি যে কতক্ষণ পর্যন্ত ইউজ করতে পারেন। দ্বিতীয় গাইডলাইন যেটা হচ্ছে যে তার বিষয়বস্তুটা কি আছে? সেই এইবার বিষয়বস্তুটা আমি সেই বিষয়বস্তুতে আসতে চাইছি, আসছেন, হ্যাঁ। কার্টুনে। হ্যাঁ, এবারে সেই বিষয়বস্তুটাকে কিন্তু প্যারেন্টসদের দেখা উচিত। আমার বাচ্চা ওইটুকু সময় যে দেখবে, সেখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া বা স্ক্রিন টাইমের মধ্যে বাচ্চারা কোন বিষয়বস্তুটা দেখছে, সেই সুপারভিশনটাও কিন্তু প্যারেন্টসদের থাকা উচিত। তার উপরেও কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টটা অনেক অংশে নির্ভর করছে। সুতরাং শুধু টাইম ফ্যাক্টর নয়, তার মধ্যে কনটেন্ট যেটা আছে সেই বিষয়বস্তুটাও কিন্তু বিরাট ইম্পর্টেন্ট স্ক্রিনিং টাইমের জন্য। তার কারণ, এবারে আমি আসছি একটা কথায়, আমরা এতক্ষণ তো মানে বরাবর কার্টুন বা তার ক্যারেক্টারের উপর আপনি ভীষণভাবে জোর দিচ্ছেন। জোর দেবো নিশ্চয়ই। তার কারণ ওইটা তো তাদের কাছে হিরো মনে হয়ে যায়। তখন ওটাকে তো সে ফলো আপ করতে শুরু করে। আপনি হয়তো দেখেছেন যে তারা নিজেদেরকে স্পাইডারম্যান ভাবতে শুরু করে, তাদেরকে ম্যানড্রেক ভাবতে শুরু করে এবং সেটা মিমিক করা, বললাম এরা খুব অনুকরণ প্রিয়, সেটাকে মিমিক করতে চেষ্টা করতে পারে এবং অনেক তার থেকে অনেক অ্যাক্সিডেন্টের একাধিক খবর, ঘটেছে। দুর্ঘটনাও ঘটেছে। সুতরাং কনটেন্টটাও কিন্তু আপনাকে ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং সুপারভিশন, আমরা বারবার খারাপ কথার কথা বলছি যে মোবাইল, টিভি থেকে, কিন্তু সবসময় এটা খারাপ নয়। এটা অনেক আমাদের এডুকেশনাল ব্যাপার থাকে, অনেক ওখান থেকে লার্নিং ব্যাপার থাকে। আজকে স্কুলের অনেক পড়াশোনা ওর মধ্যে হচ্ছে।
আমি বারবার একটা জিনিসের ক্ষেত্রে বলব যে ইউজটার জন্যে আপনাকে ওই কতটা আপনি লার্ন করছেন, কতটা টাইম আপনার মেন্টাল ফিজিক্যাল হেলথে কতটা এফেক্ট করছে আর কতটা আপনি গেইন করছেন, এখানেও কিন্তু সেটার মধ্যে ব্যালেন্স থাকা অতি অবশ্যই জরুরি। বেশ। আচ্ছা, এই যে ধরুন এখনকার দিনে বাচ্চাদের দেখা যায় যে ডিজিটাল লাইফস্টাইল বলা যায় তাদের। সবকিছুই মানে তারা একেবারে বলা যায় ঘরে যখন ঢুকছে এসিটা চালিয়ে নিচ্ছে বা হয়তো তারপরে আরো বিভিন্ন রকম ইলেকট্রনিক্স এর উপর তারা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। তো সেটা তাদের কতটা ঠিক করছে একই বা ভুল কথায় করছে? আসছে বারে, বারে। গ্যাজেট হ্যাঁ, নির্ভর ওই শিশু। গ্যাজেট কিন্তু আপনাকে রেস্ট্রিকশন কিছুটা করতে হবে। দেখুন আপনি যদি গ্যাজেট নির্ভর হয়ে যান, আপনি আপনার সবচেয়ে প্রিয়জনের ফোন নাম্বারটা আপনাকে জিজ্ঞেস করে আপনি বলতে পারেন না। আপনি বলুন দাঁড়ান মোবাইলটা খুলি তারপর আমি বলব। আগেকার দিনে কিন্তু মনে থাকতো মনে যখন ল্যান্ড থাকতো। ফোনটা শুধু ছিল। ছিল তখন কিন্তু মনে থাকতো। বুঝতে পেরেছেন তো? এই যে আপনি একটা ক্যালকুলেশন করবেন, সেটা খুব সিম্পল ক্যালকুলেশন। সঙ্গে, সঙ্গে ওইখানে মোবাইলে বসিয়ে সে ক্যালকুলেশন। তার কারণে কি হচ্ছে? তার ব্রেইন ইস নট ইউটিলাইজড। তাহলে ব্রেইনটা যদি আপনি ইউটিলাইজ না করেন, তাহলে কিন্তু সেটা ডেভেলপমেন্ট হবে না। যত আপনি চর্চা করবেন, যত ডেভেলপ করবেন, যত প্র্যাকটিস করবেন, আপনি গ্যাজেট ওরিয়েন্টেড প্র্যাকটিস হবেন কিন্তু আপনার নিজের ব্রেইনটাকে সেখানে ইউটিলাইজেশন হচ্ছে না। সুতরাং সবটা গ্যাজেটের আপনি হেল্প নিতে পারেন। কিন্তু সবসময় আপনি গ্যাজেট ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এটা ঠিক নয়। বাচ্চাদের ছবি আঁকার ক্ষেত্রেও দেখি যে আগে যেটা ছিল শুধুমাত্র যে আঁকার খাতায় সে ছবিটা আঁকবে, এখন কম্পিউটারে বা ল্যাপটপেও বা ডেস্কটপেও তারা ছবি আঁকছে। ওইটাই আমি বললাম যে সে তো নিজে আঁকছে না। সে তো অন্য আঁকিয়ে দেখছেন। আজকে দেখবেন ছোটরা কেন বড়রা আজকে দেখবেন Facebook লাইভে গান গাচ্ছে। গানটা সে কিন্তু গাচ্ছে না। সে লিপটা দিয়ে যাচ্ছে। গানটা ব্যাকগ্রাউন্ড থেকে যেন ও অত সুন্দর গান গাচ্ছে। সেটা পছন্দ করছে লোকে। তারপরে তার গান গাওয়ার ইচ্ছাটা কিন্তু চলে যাচ্ছে। 22488085 বুঝতে কে পেরেছেন আছেন তো? আমাদের তো সাথে? বাচ্চারাও তাতে অনেক সময় আনন্দ পায়। তো ওইটা সবসময় এনকারেজ করুন, ইন্টারেকশন করতে দিন। এই ধরুন যে ভিডিও হচ্ছে কোনো সময়, দেখছেন সেটা আপনার একা, একা আছে বাড়িতে। বাচ্চা তার দাদুর সঙ্গে কথা বলছে বা তার বন্ধুর সঙ্গে কথা বলছে। আপনি সেখানে সুপারভাইজ করুন কিন্তু কথা বলতে দিন। একদম বন্ধ করে দিবেন সেটা ঠিক না। বেশি তার আমরা একটু কথা বলার চেষ্টা করি, আমাদের সঙ্গে বন্ধু আছে। কে রয়েছেন? কার সাথে কথা বলছি? হ্যালো মৌসুমীদি, রণজয় এবং ডাক্তারবাবুকে প্রণাম। বলুন। হ্যাঁ, কার আমি সাথে কথা স্বপন বলছি? সিং আমি স্বপন সিং দৃষ্টি প্রতিবন্ধী বলছি, মানে ব্লাইন্ড হ্যাঁ, বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ণনগর থেকে। হ্যাঁ, বলুন। আমি বলছি যে আমি একটা প্রতিষ্ঠানে পড়াতাম। হুম, হ্যাঁ, হুম, তো পড়ানোর পরে আমি দেখতাম বাচ্চাটার কেউ নেই। হ্যাঁ, হুম। এবং বাচ্চাটা খুব জেদি হয়ে গেছে, মানে তাকে বকার পরে সে এক নাগারে জেদ করে রয়েছে। এটা কি ডাক্তারবাবু, এটা কি মানে কোনো রোগ আছে নাকি? এটাকে রোগের চেয়েও আমি বলব আগেই বললাম আপনার এনভায়রনমেন্ট ঠিক করতে হবে। একটু আগেই কোয়েশ্চেন এসেছিল। সেম হুম, রিপিটেশন হুম, অফ দ্যা হুম, সেম হুম, কোয়েশ্চেন হুম, হুম। যে একজন জেদি হয়ে গেলে অন্যরা জেদি হয়ে যাবে কিনা? এটা হচ্ছে নির্ভর করবে আপনি সেই কোন এনভায়রনমেন্ট এর মধ্যে আছে সেই এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করুন। শুধু জেদি না, অনেকে পিয়ার্সদের সঙ্গে পড়ে অ্যাডিক্টেড হয়ে যায়। আপনি তার এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিন, পরে দেখবেন সে একটা ভালো এনভায়রনমেন্টে সে খুব ভালো পারফরম্যান্স করছে, তার অ্যাডিকশন কিন্তু চলে গেছে। ঠিক। সুতরাং এখানে এনভায়রনমেন্টের কিন্তু একটা বিরাট রোল আছে। এনভায়রনমেন্ট সে ফিজিক্যাল যে এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে, তার একটা বিরাট রোল আছে। আচ্ছা, কোনো শিশু ধরুন কোনো কিছুর জন্য খুব বায়না করছে। তো সেটা কি সঙ্গে, সঙ্গে তাকে দেওয়া উচিত? নাকি সেটাকে রে পরে দেওয়া উচিত? সবসময় হচ্ছে রেশনালাইজ করতে হবে। সে একটা ধরুন তার স্কুলের ভালো একটা বইয়ের জন্য সে বায়না ধরছে। যত তাড়াতাড়ি পারেন সেটাকে তাকে দিলে তার সেই ইচ্ছাটা হবে সেখানে আছে। কিন্তু সে একটা ধরুন আইসক্রিমটা তাকে খেতেই হবে। অথচ সেই সময় সে সকালবেলায় একটা আইসক্রিম খেয়েছে। সেখানে কিন্তু সেটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দিয়ে তাকে মোটিভেট করে পরে দেওয়া উচিত। সবসময় যে তাকে ইগনোর করবে সেটাও যেমন ঠিক নয়। আবার সবসময় যে সেটা যেটা বলবে সেটাই শুনে নিবে ঠিক নয়। অলওয়েজ একটা কথা আমি বারবার বলছি, লাইফ ইজ ফুল অফ ব্যালেন্স। সবকিছু ব্যাপারেই। সুতরাং এখানেও সে ব্যালেন্সিংটা খুব জরুরি আছে। না হলে কি হবে বাচ্চাটার মনে হবে যে আমি যাই চাই প্যারেন্টসরা আমাকে সেটা তখন দিতে চায় না। কিন্তু দেখতে হবে সেই চাহিদাটার উপরে তার কতটা জরুরি বা কি আছে সেইটা দেখে যদি আমি দিই তাহলে তার এই ফিলিংসটা কিন্তু
কমে যাবে। মানে ডক্টর রায় এটা খুব দামি কথা বললেন এবং এটা অবশ্যই যারা গার্জিয়ান তাদের জন্য যে এই যে লাইফ ইজ ফুল অফ ব্যালেন্স এবং সেই ক্ষেত্রে বাবা মা যতটা ব্যালেন্স করতে পারবে সমস্ত দিক থেকে মেন্টাল থেকে শুরু করে ফিজিক্যাল হেলথ পর্যন্ত বাচ্চার, সে কিন্তু ততটাই সেভাবে এগিয়ে যাবে। তার চলার পর রাস্তাটা বা পথটা সেরকমই হবে। ডক্টর রায় একটা কথা আমার ভীষণভাবে জানতে ইচ্ছে করছে, একটা সময় যে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে, তো হাজবেন্ড ওয়াইফ একটি বা দুটি বাচ্চা এবং আগের যে জায়গাটা ছিল এবং সেখানে দাদু ঠাকুমাদের বাচ্চার সঙ্গে গল্প করা, রূপকথার গল্প বলা, আবার তাকে সেটা দিয়ে সেই গল্পটা থেকে সে আবার এক্সপ্লেন করে সেও আবার এগিয়ে যাচ্ছে নিজের মতো করে স্বপ্নের জাল বুনতে। এবার সেটা আবার সে দাদু ঠাকুমাকে বলছে। এইরকম করে একটা গল্পক্ষেত্র তৈরি হতো। আজকে সেটা প্রায় নেই বললেই নেই, চলে। নেই, একদম নেই নেই ধরুন। বললেই হ্যাঁ। চলে। তো আপনার কি আপনি মনে হয় যে ঐরকম সেটাকে কেন? ফিরিয়ে আনা বা সেটার কি একটা চেষ্টা নিশ্চয়ই থাকা দরকার? অবশ্যই বাচ্চার দরকার, মেন্টাল বা অবশ্যই দরকার। আপনি আগে কি করতেন? ছোট বাচ্চা হলে আপনি দেখবেন ঘরে সে কাপড় বেঁধে একটা রকিং করা হতো। সেই যে রকিং ঠিক। করা, এটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করত। ছোট কিছু দরকার নেই। আর আজকে কি করা হয়? আপনি সেই চেয়ার নিয়ে সের মধ্যে রকিং করানো হয়। এখন কথা হচ্ছে সবাই তো সেই কস্টলি চেয়ারটা কিনতে পারে না। অনেকেই গ্রামে ওরকম কাপড় ঝুলিয়ে তার মধ্যে দোলনার মতো করে তৈরি করে বাচ্চাদের রক করতো। এটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে হেল্প করে থাকে। সুতরাং প্রিমিটিভ জিনিসগুলো সব যে খারাপ তা নয়। সেইগুলো যে হতো তারও কিন্তু ইমপ্লিকেশন আছে। সেইগুলো কিছু জিনিস ফিরিয়ে আনা। আমিও বারবার বলছি, আপনি ছোট বাচ্চার চোখের সামনে দিয়ে আপনি একটা খেলনাকে নিয়ে যান। দেখবেন বাচ্চাটা সেটা ঠিকমতো করে ফলো করছে কিনা। সেটা একদম ৩-৪ মাসের বাচ্চাও ফলো করতে পারে। তাহলে আপনি কিন্তু তার চোখের কি ব্যাপার হচ্ছে ডেভেলপমেন্টালি চোখ কতখানি আছে বুঝতে পারবেন। আপনি একটা সাইড থেকে দিয়ে ঝুনঝুনি বাজানো। ছোটবেলায় একটা ঝুনঝুনি বাজানো হতো। হুম, সেই ঝুনঝুনি বাজালে ওদিকে তাকাচ্ছে কিনা দেখুন। হুম, তাহলেই বুঝতে পারবেন যে তার হিয়ারিংটা ঠিক করা আছে কিনা। আজকাল আমরা কি করি, সব ছোট বাচ্চাদের স্ক্রিনিং করি এবং সবাইকে হিয়ারিং টেস্ট করতে হয়। কিন্তু খুব ইজি ওয়েতে তখন কিন্তু এটা বোঝা যেত যে গ্রস কোনো ডিফেক্ট থাকলে। সুতরাং সবসময় যে আপনি যেটা বললেন, হয়তো কল্পরাজ্যে যে অনেক ফ্যান্টাসি তৈরি হওয়ার জায়গাও, কিন্তু ওই সময় তাদের মানসিক একটা তৃপ্তি হতো যে এক্ষুনি আমার ঠাকুমা রাত্রেবেলা আমাকে একটু গল্প শোনাবে। সে হুম, যে ঘুমাতে শুরু করলো, স্লিপটা ভালো হতো। আমি আগেও বললাম যে স্লিপ যদি দরকার, হুম। যত বাচ্চা ভালো ঘুমাবে সে অনুযায়ী কিন্তু তার ব্রেন গ্রোথ তত ভালো হবে। তার মানসিক গ্রোথ তত ভালো হবে। সেই যদি আপনি রাত্রেবেলা না ঘুমাতে পারেন একদম, তাহলে সারাদিন আপনি কাজ ভালোমতো করতে পারবেন না। ঠিক। শিশুদের মন কেমন যাচ্ছে কোন সময়? বাবা-মা বুঝবে কি করে? মানে এমন কি কিছু রয়েছে যে খুব ঘ্যানঘ্যান করছে, তার মানে তার মনের কি অবস্থা? বা খুব জেদ করছে সে কোন জায়গাটা থেকে? এরকম কি কিছু রয়েছে বাচ্চাদের মন বোঝার জন্য? মন বোঝাচ্ছেও আমি এটা বলব যে কখন কিভাবে সে গ্রো করছে। যেমন আমি ফিজিক্যাল গ্রোথ এর কতগুলো জিনিস বলে দিলাম। তেমনি আপনাকে আমি কতগুলো জিনিস বলছি যে মেন্টাল গ্রোথটা কি করে হচ্ছে তার কিছু জিনিস মানে ডেভেলপমেন্ট যেটা বিকাশ যেটা হচ্ছে সেগুলো, যেমন ধরুন আমরা বলি সোশ্যাল মাইল। একটা বাচ্চা মায়ের মুখ দেখে কিন্তু হাসতে শুরু করে। ৩ মাসের মধ্যে যদি না হাসে মায়ের মুখ দেখে, আমাকে দেখতে হবে সামথিং ইস ডিফেক্ট। আপনাকে কিন্তু ডাক্তারবাবুর অ্যাডভাইস নিতে হবে। একটা বাচ্চার ৪ মাস থেকে ঘাড় শক্ত হতে শুরু করে। ৪ থেকে ৬ মাসের মধ্যে কিন্তু ঘাড়টা শক্ত হয়ে যায়। যদি মানে ৬ মাসও ক্রস করে যায়, ৫ মাস ৬ মাস ক্রস করে যায়, তারপরেও যদি ঘাড় শক্ত না হয়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যদি একটা বাচ্চা মোটামুটি দেখবেন অ্যারাউন্ড 6 মান্থ সাপোর্ট বা এসব দিয়ে বসতে পারে। যদি বাচ্চাটা বসতে পারছে না, তখন কিন্তু আপনাকে দেখতে হবে কোনো গন্ডগোল হলো কিনা। এগুলো আমি মোটর মাইলস্টোনের কথা বলছি। ৬-৭ মাসের পরে বাচ্চা যদি কোনো শব্দের প্রতি প্রতিক্রিয়া না দেখায়, তাহলেও আমাকে বুঝতে হবে যে বাচ্চা তার ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে। ১ বছরের বাচ্চা যদি একা না বসতে পারে, তাহলে হুম, বুঝতে হবে ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে। জেনারেলি ১ বছরে বাচ্চা দাঁড়াতে পারে, ১৫ মাসে বাচ্চা হাঁটতে পারে। ১৮ মাসেও যদি দেখা যায় একটা বাচ্চা হাঁটতে পারছে না, তাহলে আমাকে বুঝতে হবে যে ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে। এবং যদি ২০ মাসে ভালোভাবে হাঁটতে না পারা যায়, বাচ্চা কথা বলাটাও কিন্তু একটা ডেভেলপমেন্টাল এর অ্যাসেসমেন্ট। আমি সহজভাবে একটা মানে যদিও এক্সাক্ট এটা নয়। হুম, আমি বলি ১ বছরে ১ টা ওয়ার্ড বলে, ২ বছরে ২ টো ওয়ার্ড বলে, ৩ বছরে ৩ টে ওয়ার্ড বলে। কিন্তু সে মোটামুটি ওয়ার্ড মানে সেটা সেন্টেন্সের মতো চলে আসে। ২ বছরে যেমন বাবা বলবে, বাবা, মামা, দাদা এসব ২ বছরে কিন্তু বলতে পারে। আর ৩ বছর যখন বয়স হয়ে যাবে ৩ টে ওয়ার্ডের মধ্যে হচ্ছে মোটামুটি সেন্টেন্স মতো হয়ে যায়। ২ বছর পর্যন্ত বাচ্চা যদি কথা না বলে,
আমার কিন্তু প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে। হিয়ারিং টেস্টটা তো করতেই হবে। আর যখন আমরা ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করি, তখন দুটো জিনিসের ক্ষেত্রে আমরা বলি। একটা হচ্ছে যে সে চোখে ঠিকমতো করে দেখতে পাচ্ছে কিনা। আপনি দেখলেন বাচ্চা হাঁটতে পারছে না, বাচ্চার চলতে অসুবিধা হচ্ছে। তার চোখটা হয়তো ঠিক নেই। সুতরাং চোখটা কিন্তু দেখতে হবে। কানে ঠিকমতো করে শুনতে পাচ্ছে কিনা। এই দুটো দেখে কিন্তু ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করাটা উচিত। ঠিক। আমাদের বা ফেস টয়লেট ট্রেনিং এটাও কিন্তু তার ডেভেলপমেন্টের একটা বিরাট ইম্পোর্টেন্ট জায়গা। ঠিক। আমাদের ফেসবুকে অনুষ্ঠান ভালো লাগছে বলে জানিয়েছেন বাপি ঘোষ, জানিয়েছেন মলি রায়চৌধুরী এবং মিন্টু কল্যাণী কোলে। ভালো লাগছে অনুষ্ঠান জানিয়েছেন। আচ্ছা, ছোটদের একদম ছোট থেকে মানে এখন তো সবই ওই যেমনটা বারবার করে ঘুরে ফিরে আসে যে একদম নিউক্লিয়ার ফ্যামিলি একজন। তাই তাকে খুব একটা কাজ করতে দেওয়া হয় না। তাই ছোট থেকে আ মানে বিভিন্ন স্কিল শেখা মানে বাড়ির কাজ বা এইগুলোর মধ্যে কতটা ইনভলভ করা দরকার একজন খুবই ছোটকে এবং দরকার। কোন আমি বয়স বললাম থেকে? যে খেতে ভালোবাসবে চকোলেট ছাড়া কি হবে? সে যদি মায়ের রান্নার সময় যদি একটু নিজেকে ইনভলভ করে খেতে ভালোবাসবে। ধরুন তার মধ্যে যে শিল্পকলাগুলো আছে ছোটবেলা থেকেই কিন্তু সেই শিল্পগুলোকে ডেভেলপ করা উচিত। কেউ আঁকতে ভালোবাসে, কেউ হয়তো দেখবেন গান করতে ভালোবাসে। এই তো কিছুদিন আগেই দেখলেন ওই যে সারেগামাতে ছোট, ছোট বাচ্চাগুলো কত সুন্দর গান গাচ্ছে। কিন্তু দেখবেন ওর সেই ছোটবেলা থেকে সেই স্টিমুলেশনটা দেয়া হয়েছে। হুম। তবেই কিন্তু তার মধ্যে হয়তো প্রতিভা আছে। কিন্তু প্রতিভার সাথে, সাথে সেটাকে স্টিমুলেশনটাও খুব দরকার। প্রতিভার সাথে, সাথে আপনি যদি স্টিমুলেশনটা না দেন, তাহলে কিন্তু সে সেটা তৈরি হবে না। সুতরাং এইটাকে ইনভলভ করা উচিত। কোভিডের সময় আমরা কি বলেছিলাম? ঘরে বাচ্চারা বদ্ধ হয়ে গেছে, মানসিক গন্ডগোল হচ্ছে। আমি তখন কি বলেছিলাম? যে ওদিকে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ-গান অনেকেই দেখবেন নতুনভাবে ছবি আঁকার স্কিল তৈরি হয়েছে। হুম। তারা বিভিন্ন ধরনের সুন্দর, সুন্দর ছবি আঁকছে। এটা কিন্তু কোভিডের আউটকাম হয়েছে। সুতরাং মানুষকে সেই জিনিসটাকে মানুষ কেন বাচ্চা সবাইকেই যদি আপনি ইনভলভ করেন কোনো ব্যাপারে, তাহলে সেটাতে কিন্তু সে তার নিজের প্রতিভাকে বিকাশ করতে পারে। আচ্ছা, খুব সম্প্রতি আমরা একটা কুইজ কম্পিটিশন যেটা খুব পপুলার, আমরা নাম নিচ্ছি না। সেখানে দেখা গেছে একটা বাচ্চার বিহেভিয়ারাল যে অ্যাটিটিউড সেটাকে নিয়ে অনেক ভাইরাল হয়েছে এবং অনেক কিছু লেখালেখিও হয়েছে। তো এই যে বাচ্চাদের অ্যাটিটিউড বা তারা ম্যানার্স কিভাবে গ্রো করছে তাদের মধ্যে, এইগুলো কিসের উপর ডিপেন্ড করে? বা এইগুলো আমরা যারা আমরা পেরেন্টস বা আমরা বাবা-মারা ভাবছি যে বাচ্চাটাকে মানুষ হতে হবে আগে। পড়াশোনা বা প্রতিযোগিতায় তো সেটা তো পরের কথা। কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। গুড বিহেভিয়ার বা সব জায়গায় ম্যানার্স সুন্দর করে চলা। এইটার জন্য বাবা-মা কি করবেন? বা কিভাবে বাচ্চাটা বড় হবে? এই জিনিসটাকে শিখবে কিভাবে? সে বারবার এক কথা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন, পরিবেশ। সে কোন পরিবেশে বড় হচ্ছে সেটাই কিন্তু তার পরবর্তী জীবনে রিফ্লেক্ট করে। এবারে ধরুন আপনি যে শোটার কথা বলছেন, ছেলেটা যে খুব ইন্টেলিজেন্ট নয় তা কিন্তু নয়। খুব সুন্দর, সুন্দর উত্তর দেয়। কিন্তু আমার নিজের যেটা কনসেপশন তার থেকে আমি বলছি, আপনার ছেলে খুব পারফরম্যান্স ভালো করছে স্কুলে বা কলেজে যেখানেই। আপনি যদি এই ব্যাপারটা নিয়ে তাকে প্রেজ করুন, পজিটিভ ইনফরমেশন করুন। কিন্তু এটা নিয়ে যদি গোটা দেশে বলতে শুরু করেন যে, "আমার ছেলের মতো আর ছেলে হয় না। এর চেয়ে ভালো কেউ হয় না। হি ইজ দ্য বেস্ট।" এটা যদি এত বেশি জায়গায় যান, কোনো কিছু জিনিস ওভার জিনিসটা কিন্তু আমি অলওয়েজ বারবার বলেছি লাইফের ব্যালেন্স। খুব ওভার যদি আপনি তার সম্বন্ধে বলতে থাকেন, সে তার কনফিডেন্সটা এমন হয়ে গেল যে আমার ধারে কাছে তো কেউ নেই। তখন কিন্তু তার পারফরম্যান্স খারাপ হবে। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? তখন কিন্তু তার পারফরম্যান্সটা খারাপ হবে। আপনি তাকে প্রেজ করুন। কিন্তু প্রেজেরও একটা ব্যালেন্স। বেশ মানে বুঝতে যেরকম পেরেছেন? নিন্দেটাও যেরকম খুব করব না, না, সেরকম প্রশংসাটাও ওই প্রশংসাটাও। লেভেলে করব না। বললাম তো। এই ব্যালেন্স যদি না থাকে সে কিন্তু তৈরি হবে না। এবং এবং সেখানে সে বিহেভিয়ারটা যার আরপাশে কিরকম দেখছে। আমি যদি আমার একটা ক্ষমতা দিয়ে আমার বাবাকে যদি সেই ক্ষমতাটা সে অপব্যবহার করতে দেখে, বাচ্চাও কিন্তু পরবর্তীকালে সেই ক্ষমতাটাকে অপব্যবহার করবে। বেশ। আচ্ছা, এই সুতরাং যে এনভায়রনমেন্টটা হচ্ছে বিরাট ব্যাপার। প্যারেন্টসদের কিন্তু ওইটাকে খেয়াল রাখতেই হবে। শুধু ইন্টেলিজেন্সটা দেখলে হবে না। আমি সবসময় বলি হুম। যে মানুষ তৈরি করো। মানুষ যদি তৈরি হয় তাহলে সবকিছু হয়ে যাবে। জীবনের মূল্যবোধটা শেখাটা মূল্যবোধটা খুব দরকার। আচ্ছা, আমাদের এই যে মানে ধরুন বাচ্চাদেরকে বড় হয়ে ওঠা, সেই বড় হয়ে ওঠার সময় মানসিক এবং শারীরিক বিকাশ দুটোই দরকার। এই দুটো কি একে অপরের সাথে পারস্পরিকভাবে একদম যুক্ত? পরিপূরক। আপনি যদি ফিজিক্যালি ধরুন, আপনি সবচেয়ে যে শর্ট হাইটের সে সবসময় কিন্তু নিজেকে পিয়াসদের থেকে মনে করে আমি ইয়ে আছি। তাকে স্টিমুলেশন দিতে হবে ওখানে।
আর তাছাড়া আপনার যদি ফিজিক্যালি আপনি যদি ফিট না থাকেন, আপনার মানসিক অবস্থাটা খারাপই হবে। সবচেয়ে মজা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ যেটা আমি বললাম যে হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স যেগুলো পরিমাপযোগ্য। এই যে পরিবর্তনগুলো এগুলো একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত হয়। কিন্তু ওই মানসিক ডেভেলপমেন্টটা যেটা আমি বললাম বিভিন্ন ধরনের স্কিল তৈরি হওয়া বা তার মানসিক হেলথটা ঠিকমতো করে মানুষের মতো মানুষ হওয়া, এই যে মানসিক হেলথটা সেটাকে আমি যেগুলো বললাম যে কগনিটিভ মানে তার জ্ঞান কতটা হচ্ছে, তার ইমোশন সেই ইমোশনটা কিভাবে এক্সপ্রেস করছে, তার মোটর ডেভেলপমেন্ট তার মানে সে চলাফেরা এগুলো সে কিভাবে কি তৈরি করছে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই সবগুলো মিলে আমরা বিকাশের কথাটা বলে থাকি। এই ক্ষেত্রে কিন্তু এটা সারা জীবন ধরে হতে থাকে। এভরি টাইম কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে, "যাবৎ বাঁচি তাবৎ শিখি।" মানে এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু শুধু বাচ্চারা নয়, ছোট থেকে কিন্তু শুরু করে বড় মূল্যবোধটা। মূল্যবোধ সবকিছু কিন্তু আমরা এভরিডে লার্ন করছি। এবং আপনি যদি দেখেন যে আপনার প্যারেন্টসদের মূল্যবোধ আছে, আপনার ছেলে-মেয়েদেরও মূল্যবোধটা তৈরি হবে। আরেকটা জিনিস যেটা বলছি ফিজিক্যালেরও ব্যাপারে, যদিও আমি বলছি এটা একটা পিরিয়ড পর্যন্ত হয়, কিন্তু দেখবেন অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরও কিন্তু ওবেসিটি ডেভেলপ করে। তবে বাচ্চা বেলায় যদি ওবেস বেশি হয়, তাহলে বড়দের ওবেসিটির চান্সটা বাড়ে। ওই বাচ্চারা যখন বড় হয় তার ওবেসিটির চান্সটা বাড়ে। আর যারা ছোট থেকে ওবেস হুম। তাদের ওবেসিটি রিলেটেড যেসব কমপ্লিকেশন ডিজিজ গুলো হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছোট থেকে যারা ওবেস ছিল বড়তে ওবেস হলো, তাদের কমপ্লিকেশন গুলো বেশি। কিন্তু বড় বয়সে যারা ওবেস হলো, তাদেরও কমপ্লিকেশন হয় কিন্তু ওই ছোট ওবেসের চেয়ে কিন্তু একটু কম। আমাদের ফেসবুক লাইভের একজন বলছেন সুপ্রিয়া চক্রবর্তী তিনি বলছেন যে প্লিজ পেরেন্টসদের বলুন যেন বাচ্চাদের স্কুল ব্যাগ ওদেরই বইতে হয় মা বাবা যেন সেটা বয়ে না দেয় কেন রেসপন্সিবিলিটিটা কিন্তু এইভাবেই গ্রো করে আপনি যদি এই ব্যাপারে একটু বলে দেন। এক্ষেত্রেও কিন্তু আবার ব্যালেন্সের কথা এসে যাচ্ছে। বারবার একই কথা আমি বুঝি এনভায়রনমেন্ট, ব্যালেন্স। এই স্কুল ব্যাগ যে বওয়ার ব্যাপারটা, সেখানেও কিন্তু কোন বয়সে তার স্কুলে কতটা আপনি ওয়েট দিতে পারছেন, কতটা ক্যারি করতে পারবে সেটাও দেখা উচিত। তবে নিশ্চয়ই প্যারেন্টসরা বই নিয়ে চলে যাবে সেটাও যেমন ঠিক নয়, তাহলে ওর মানে আত্মনির্ভরতা তৈরি হয় না। এবারে যে বাচ্চারা নিয়ে যাচ্ছে তার স্কুল ব্যাগে কতটা ভরা হচ্ছে সেটাকেও খেয়াল রাখতে হবে। এখন কি অবস্থা বাচ্চাদের স্কুলের ব্যাগে? স্কুলের ব্যাগটা বড্ড ভারী। আমরা কি আর বইতে পারি? এও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়, কষ্ট হয়। বাচ্চারা তাই বলছে। উনি একদম সেই কথাটা বলেছেন। সুতরাং এখানেও ব্যালেন্স। বইতে হবে। আমি উনার কথাতে এগ্রিড। তাতে তার নিজের আত্মনির্ভরতা বাড়ে। কিন্তু ওই জায়গাটা আবার আসছে যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী। ঠিক। বেশ আচ্ছা এই যে মানে বাচ্চারা যে এই বিভিন্ন সময় জেদ করে বা বিভিন্ন ধরনের তাদের দেখা যায় ছোট থেকে বড় হওয়ার সময় বিভিন্ন ধরনের আচরণ দেখা যায় তো সেই ক্ষেত্রে মানে ছোটদের কি খুব জেদ করা বা খুব ঘ্যান করা এটা কি স্বাভাবিক বলে ধরা হয়? এখন দেখবেন স্কুলে কাউন্সিলর যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম এসব কাউন্সিলর কোথাও কিছু ছিল না। কাউন্সেলিং প্যারেন্টসরা আমার কাছে এসে প্রায়ই বলে যে শিক্ষক-শিক্ষিকারাই সবথেকে বড় কাউন্সিলর ছিল। আর কি কাউন্সিলর ছিল। এবারে তখন এসে বলে, "স্যার আমার বাচ্চাটা এরকম করছে। আপনি একটা ভালো কাউন্সিলরের যোগাযোগ করুন।" কিন্তু হু ইস দ্য বেস্ট কাউন্সিলর? প্যারেন্টস আর দ্য বেস্ট কাউন্সিলর। সুতরাং জেদ হওয়া বা কিছু হওয়া এটা কিন্তু হয়তো আপনি একটা কনসালটেশন নিতে পারেন। আপনার যদি সেটা বোঝার মতো ক্ষমতা না থাকে। কিন্তু আল্টিমেট আউটকামটা নির্ভর করবে সে বাবা মার কাউন্সেলিংটা উপর। প্যারেন্টসরা কতটা করছে। আচ্ছা খুব বাচ্চা যদি খুব চঞ্চল হয় অনেক ক্ষেত্রে বলে যে এক জায়গায় স্থিরভাবে বসিয়ে একটা কোনো আলো জ্বালিয়ে সেই দিকে তাকালে হয়তো সেই চঞ্চলতাটা অনেক সময় কমে। তো এই খুব চঞ্চল বাচ্চাদের কি স্থির করার না কোনো রকম এইটা উপায় সত্যি এটা রয়েছে? এটা একটা জিনিস আপনাকে বলছি। আমরা একটা জিনিস আছে বাচ্চাদের ক্ষেত্রে ADHD বলে একটা রোগের কথা বলা হয়। Attention Deficit Hyperactive Child। মানে তার এত হাইপার অ্যাক্টিভ তার অ্যাটেনশনটা খুব শর্ট স্প্যানের অ্যাটেনশনটা হয়ে যায়। এটা কিন্তু কন্ট্রোলেবল। যেমন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার ASD টার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ঠিক করা মুশকিল। কিন্তু তবে ওর মেইন ট্রিটমেন্টটা হচ্ছে সেখানে হচ্ছে যে আপনাকে বিভিন্ন ধরনের থেরাপি, ইট ইস দ্য বিহেভিয়ারাল থেরাপি, এই যে স্পিচ থেরাপি, এভরিথিং থেরাপি থাকে। এই থেরাপিগুলোও কিন্তু মাদার্স ইস দ্য বেস্ট মানে প্যারেন্টস ইস দ্য বেস্ট থেরাপিস্ট। যদিও বিভিন্ন থেরাপিস্ট আজকে একদম বাজারে রমরমা অবস্থায় চলছে। কিন্তু প্যারেন্টস ইস দ্য বেস্ট থেরাপিস্ট। কিন্তু ADHD টা যেটা হয় এই হাইপার অ্যাক্টিভিটিটা হওয়ার পেছনে আমাদের কিন্তু ব্রেনের যে হরমোনাল কিছু হয়ে ব্রেন সেলকে অনেক সময় স্টিমুলেট করে। এখানেও থেরাপির সাথে অনেক সময় স্টিমুলেট গুলোকে কমানোর জন্যে আমরা কিন্তু অনেক ড্রাগ দিয়েও বাচ্চাকে পুরোপুরি ঠিক করা হয়। সুতরাং দেখতে হবে
যে এইটা কতটা সবকিছুর কিন্তু একটা লেভেল আছে। মানে এতটা পর্যন্ত এটা নরমাল ভেরিয়েশন। সেখানে কিন্তু আপনি ওষুধ প্রয়োগ করবেন না। বেশ। ডক্টর রায়, আজকে আমরা কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে আমরা চলে মানে আমরা এসেছি। বুঝতেই পারলাম না কখন শেষ হয়ে গেল। কখন চলে গেল, আরো অনেক কথা আমাদের রয়েছে। অবশ্যই অন্য কোনো দিনের জন্য জমা থাকলো, তোলা থাকলো। আপনাকে আবার আমরা পাবো। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়, প্রিন্সিপাল, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর। খুব ভালো লাগলো। আপনিও ভালো থাকুন। আগামী সময়ে নিশ্চয়ই আবার আমাদের কথা হবে এবং আমাদের লিসনারদের আরো অনেক রকমের প্রশ্ন, আলাপচারিতা রীতিমতো সেটাই হলো আজকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। 100.1 এফএম গোল্ড, মৌসুমী এবং রণজয় আপনাদের সঙ্গে রয়েছি। শিশুরা সুস্থ থাকুক, ভালো থাকুক এই নিয়ে আমি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।